তো আজকে আমরা টপিক শুরু করি। দেখো আমাদের প্রথম টপিকের মধ্যে চলে আসতেছে জেনেভা ডিক্লারেশন। ঠিক আছে, এই জেনেভা ডিক্লারেশনটা কি? এখানে আমরা হিপোক্রেটিক ওথ নামে একটা ওয়ার্ড শুনবো। তো আমাদের মোটামুটি তুমি বলতে পারো চিকিৎসা বিজ্ঞানের জনক বলি হচ্ছে আমরা এই হিপোক্রেটাসকে আর কি। তো এই হিপোক্রেটাস থেকে আমরা ওয়ার্ডটা আসছে হিপোক্রেটিক ওথ। তো আপনারা যখন ইনশাআল্লাহ আর জাস্ট কয়েকটা দিন পরে, আপনারা তো অলরেডি পরীক্ষার কাছাকাছি চলে আসছেন, আর কয়েক মাস পরে এখান থেকে অনেকে চান্স পাবে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ডেন্টালে। তখন আপনাদের ওরিয়েন্টেশনের দিন একটা শপথ নেওয়া হবে। ঠিক আছে, দ্যাটস কল হিপোক্রেটিক ওথ। আমরা সবাই হিপোক্রেটিক ওথের আন্ডারে আসি। তো হিপোক্রেটিক ওথ এমন একটা ওথ যেখানে হচ্ছে ধরেন আপনার আপনার শত্রুকেও ট্রিট করতেছে, মানে এরকম একটা সবার ড্রিম ওই ওথটা নেওয়া, মানে এরকম একটা কাগজ হাতে রেখে বা একটা শপথপত্র হাতে নিয়ে আমি শপথ নিচ্ছি যে দ্যাটস আ ড্রিম মোমেন্ট। সবাই অ্যাপ্রন পড়া আপনাদেরকে পড়াচ্ছে, আমি আশা করি আপনারা সেই ড্রিম মোমেন্টটা এক্সপিরিয়েন্স করতে পারেন। তো যাই হোক, তো এই হিপোক্রেটিক ওথটা তো অনেক বড়, এটাকে নতুন মানে তিন তিন চারবারের মতো এডিট করে রিফর্ম করে যে ইয়াটা আসছিল হচ্ছে জেনেভা ডিক্লারেশন। এই জেনেভা ডিক্লারেশনের মধ্যে বা জেনেভা ঘোষণার মধ্যে কি আছে এটা আমরা পড়ি, আমাদের পড়ার ইয়ার মধ্যে পড়ে, কারিকুলামের মধ্যে পড়ে। তো জেনেভা ঘোষণার মধ্যে আছে যে আমি আমার নিজেকে জাতি এবং মানবের কল্যাণের জন্য সঁপে দিয়েছি, সব ধরনের মানুষের চিকিৎসা বলো, জনকল্যাণে কাজ করে, এই কিছু কিছু ওয়াদা বলো, প্রতিজ্ঞা বলো, এগুলাই জেনেভা ডিক্লারেশন আন্ডারে পড়ে। তো দেখো জেনেভা ডিক্লারেশন আন্ডারে কি কি পড়ছে, এগুলো তো আমাদের মুখস্থ করতে হবে না, এগুলো একদম বেসিক নলেজ। তো দেখো এখানে ডাক্তারদের জন্য একটা আন্তর্জাতিক নৈতিক প্রতিশ্রুতি, যা রোগীর প্রতি দায়বদ্ধতা, পেশাগত সততা, যে আমি যে পেশায় আছি সেই পেশার প্রতি আমি সৎ থাকবো, আমি কোনো ধরনের দুর্নীতি করবো না, আমি একজন ডাক্তার, আমি মানুষের জীবন নিয়ে ডিল করতেছি, আমি জাস্ট থাকে না যে ওষুধের কোম্পানি থেকে কিছুটা বোনাস পাবো এই আশায় আমি কোনো রোগীকে কোনো মানে বাজে ওষুধ বা কোনো কম মানের ওষুধ সাজেস্ট করতে পারবো না। তারপরে দেখো মানবিক মূল্যবোধ, পেশাগত নৈতিকতা, এসব রক্ষা করার নির্দেশ দেয় হচ্ছে এই জেনেভা ঘোষণা। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। যাই হোক আমরা সামনে আগাই। এখানে একটা জেনেভা ডিক্লারেশনে ইয়া দিয়েছে তোমাদেরকে, ঠিক আছে? ওকে, এখন দেখো এই জেনেভা ডিক্লারেশন একটা ইতিহাস দিয়েছে। এর মধ্যে জাস্ট আমাদেরকে একটা সাল জানলেই হবে, সেটা হচ্ছে এটা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1948 সালে, ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন। আজকে আমি আপনাদের স্বাস্থ্য রিলেটেড জিকেটা রেকর্ড করেছি, এখানে আপনার ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত, কোথায় কি আছে সেগুলো জানতে পারবেন। আচ্ছা, তো উদ্দেশ্য আমরা মোটামুটি জানি। দেখো উদ্দেশ্যগুলো খুবই সহজ, বেসিক কিছু কথাবার্তা, রোগীর গোপনীয়তা রক্ষা করতে হবে। কারণ কি, ধরো যে আমি একটা ডক্টর, এখন তুমি আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসছো, এখন ট্রিটমেন্ট বেসিসে আমি তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে অনেক কিছু জেনে যেতে পারি, বা আমি এমন কোন একটা ডিজিজের কথা, ধরো একটা পেশেন্ট আসলো তার এইডস হয়েছে বা সিফিলিস হয়েছে, গনোরিয়া হয়েছে, এখন আমরা সবাই জানি এগুলো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এগুলো কিভাবে ছড়াইছে এটাও মোটামুটি আমাদের সবার আমরা জানি আর কি। তো এখন তুমি ডক্টরের কাছে কখনো কিছু লুকাইতে হয় না, ও আমার কাছে বিশ্বাস করে সবকিছু বলে ফেললো। এখন আমি তো বি লাইক ওকে, আমি পেয়ে গেছি তোমার দুর্বল পয়েন্ট, এখনই আমি যে ফেসবুকে পোস্ট করে দিব। সো দ্যাটস নট হোয়াট আ ডক্টর শুড ডু। তো এগুলা হচ্ছে আমার এই জেনেভা ডিক্লারেশন আন্ডারে পড়ে, যে রোগীর গোপনীয়তা রক্ষা করতে হবে, রোগীর জীবন মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সর্বদা সর্বোচ্চ চিকিৎসা মান প্রদান করতে হবে। এই জিনিসগুলো একদম বেসিক কথাবার্তা, এটা তোমরা নিজেরাই পড়লে বুঝবা। মোহাম্মদ নাইম, আপু তোমাকে ক্লাসের মাঝে একটা কথা বলি, যদি নিজে পড়তে না চাও প্লিজ বাবা লিভ দ্য ক্লাস। আমি তোমাকে পড়ানোর জন্য এখানে আসিনি, এখানে অনেকে শিখতে আসছে, তোমার একটা কমেন্ট অনেকে ডিস্ট্রাক্ট করতে পারে। ইনফ্যাক্ট আমিও ক্লাস নেওয়ার মাঝখানে আমি বিরক্ত বোধ করতে পারি। যদি তোমার কাছে মনে হয় এই ক্লাসটা আমার জন্য ইফেক্টিভ না, আমি ক্লাসটা করব না, তাহলে আল্লাহর দোহাই লাগে নিজেকে বিরক্ত করো না, বা নিজের জন্য আরেকজনের ক্ষতি করো না। ঠিক আছে, তোমার জন্য যদি একজনও বিরক্ত হয় এর জবাব তোমাকে আল্লাহকে দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে আমি কোনো বাজে কাজ করছি না, আমি পড়াচ্ছি, এখানে মানুষ পড়তে আসছে। তোমার যদি পড়ার ইচ্ছা না থাকে, উল্টাপাল্টা কথা বলতে ইচ্ছা করে, তাহলে প্লিজ লিভ দ্য ক্লাস। আই এম নট হিয়ার টু টিচ সামওয়ান লাইক ইউ। ওকে, আচ্ছা, এখন দেখো এর মূলনীতির মধ্যে কি কি পড়তেছে। এই যে রোগীর জীবন এবং স্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা, ক্ষতি বা হানিকর কাজ থেকে আমি বিরত থাকবো, এই যে রোগীর ব্যক্তিগত তথ্যকে গোপন রাখবো, সততা, দায়িত্বশীলতা, সতর্কতা বজায় রাখবো, নিজের ধারাবাহিকভাবে উন্নত করব। আজকে এগুলো কিন্তু বেসিক কথা, মেইন পড়ানো কিন্তু একটু পরে আসতেছে। সো আপনারা কিন্তু যারা চলে যাচ্ছেন যায়েন না, কিন্তু মেইন পড়া কিন্তু পরে। আপনাদেরকে আজকে মানসিক দক্ষতা মানে বিসিএস এর কিছু প্রশ্নগুলো সলভ করাবো। সো এখনই যেন না, ঠিক আছে? ওকে, আরেকটা মিনিট। আচ্ছা, এরপরে দেখো বিএমডিসি। বিএমডিসি কি?
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আমি যখন 5th ইয়ার কমপ্লিট করে ফেলবো, ফাইনাল প্রফ দিয়ে ফেলবো, তখন আমাকে বিএমডিসি একটা রেজিস্ট্রেশন দিবে, যেটা আমাকে কি বলবে যে আমি এখন একটা ডাক্তার, ঠিক আছে, বিএমডিসি অনুমোদিত ডাক্তার, যদি আমি সবগুলো প্রফ টফ পাস করি, সব পরীক্ষা পাস করি, তারপরে আমার ইন্টার্নশিপ করা লাগবে, সেই ক্ষেত্রে আমি একটা প্রতিষ্ঠিত ডাক্তার হব। তো এই বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, কিসের সাথে ডিল করতেছে? ওরা হচ্ছে যে এই বাংলাদেশের যে ডাক্তারগুলো বের হচ্ছে, ডেন্টিস্ট হোক বা ডাক্তার হোক, সবাই কোন কারিকুলামে পড়াশোনা করবে, কিভাবে পরীক্ষাগুলো হবে, সামনে পেশাগত জীবনে কি কি করবে, সবকিছু নিয়ে ডিল করে হচ্ছে এই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি বিএমডিসি কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে, একটা অথরাইজড প্রতিষ্ঠান। এখন আসে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এটা কি করে? মানুষের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। বিএমডিসি কিন্তু স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে ডিল করে না। যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলো, ম্যাথস বলো, যে কয়দিন আগে ঝামেলা টামেলা হয়েছে, এই সবকিছু এইদের পেশাজীবী সংগঠন হচ্ছে এই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ঠিক আছে। না, ইংলিশ আর পড়তে হবে না। ক্লাসে আনুমানিক 10:30টার মধ্যে ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ক্লাস তো বড় করবো না। আচ্ছা, তো এর মূল কার্যক্রমগুলো মোটামুটি তোমরা দেখবা: চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত নৈতিকতা, সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ আয়োজন, এগুলো খুবই একদম বেসিক কথা, এগুলো কখনো আসার মতো না। এখন চলে আসে আমরা মেডিকেল ইথিক্স, ঠিক আছে। মেডিকেল ইথিক্স তুমি ভাবতেছো যে এগুলো তোমাদেরকে পড়াচ্ছে, না, আমি 3rd ইয়ারে পড়ি, আমার ফরেন্সিক মেডিসিনের ফার্স্ট চ্যাপ্টারই হচ্ছে মেডিকেল ইথিক্স, বিএমডিসি, বিএমই, এগুলো নিয়ে, কারণ এগুলো আমাদের বেসিক। সো তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ, এগুলো তোমাকেও জানতে হবে, জানা উচিত, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এগুলো একদম শূন্য, একদম বেসিক কথাবার্তা, যেগুলো বারবারই বলছি: রোগীর সম্মান রক্ষা করা, তার অধিকার রক্ষা করা, নিরাপদ চিকিৎসা দেওয়া, শত পেশাদার আচরণ। তারপরে কি, যে আমি ধরো একটা ট্রিটমেন্ট করব, ধরো এখন হচ্ছে সার্জারি ক্ষেত্রে তোমার বাবার গল ব্লাডারে পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে। এখন সার্জারি কিন্তু দুইভাবে করা যায়, অনেকভাবে করা যায়। তো ধরো একটা হচ্ছে তোমার ওপেন সার্জারি, আমি একদম পেটটাকে খুলে ওখান থেকে পাথরটাকে বের করবো। সেকেন্ড, এখন যেটা খুবই প্রচলিত, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। এখন ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ওপেন সার্জারির মধ্যে ডিফারেন্স কি? ওপেন সার্জারিটা তোমার ধরো এখানে একটু খরচটা কম লাগে, কিন্তু রোগীর এখানে স্বাস্থ্য ঝুঁকি থাকে, কারণ আমি ডিরেক্ট কেটে টেটে তাহলে রক্ত রক্ত বের হচ্ছে, এখানে রোগীর শুকাতে টাইম লাগবে, সে তার নর্মাল লাইফে ফিরে যেতে তার টাইম লাগবে। তো ল্যাপারোস্কোপিক সার্জারিতে কি হয়, এখানে তার 4টার মতো ফুটা করে, এখানে আমি বিভিন্ন একটার মধ্যে ধরো তোমার লাইট ঢুকাচ্ছি, একটার মধ্যে দিয়ে মানে বাইরে থেকে চিকিৎসা করতেছি আর কি। তো এই পদ্ধতিটা কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভ, কিন্তু এখানে কি হচ্ছে, পেশেন্ট দ্রুত হিল করে যাচ্ছে। এখন আমার কাছে একটা পেশেন্ট আসবে, আমি তাকে ডায়াগনোসিস করলাম যে হ্যাঁ, ওর এখানে একটা পাথর আছে। এখন আমার পেশেন্টকে দুইটা পদ্ধতি বলতে হবে, যে দেখেন, এইটা করলে আপনার এরকম এরকম হবে, এটা করলে আপনি এই সুযোগ পাবেন, ওই অসুবিধা হবে। তারপরে পেশেন্ট ডিসাইড করবে সে আসলে কোনটা দিকে যাবে। আমি একটা প্রেফারেন্স দিতে পারি, কিন্তু ধরো এখন আমি ডাক্তার, আমি ওই যে কষায়ের মতো হয়ে গেলাম, আমি বলছি না আপনার ল্যাপারোস্কোপি করতে হবে, কারণ আমি জানি ল্যাপারোস্কোপিক সার্জারিতে টাকা বেশি পাচ্ছি আমি, কিন্তু ওই পেশেন্ট গরিব। তো এই সব কিছু যাতে পেশেন্ট এবং ডক্টরের মধ্যে না থাকে, ডক্টর যাতে পেশেন্টের কাছে ক্লিয়ার থাকে, প্লাস পেশেন্ট যাতে ডক্টরের কাছে ট্রান্সপারেন্ট থাকে, কোনো ধরনের কোনো কিছু না লুকায়। কারণ দেখা যায় কি, তুমি ভাবতেছো যে এই ইনফরমেশনটা, ধরো তুমি তোমার পেটে খুব ব্যথা করতেছে, এখন তুমি একটু আগে আম্মুকে না বললে একটা বার্গার খাইছো সাপোজ, হ্যাঁ, এখন তুমি ভাবছো তোমার আম্মু তোমাকে সাথে নিয়ে আসে, এখন আম্মু এটা বলে তোমাকে মাইট দিবে, তুমি ডক্টর কাছে এটা কনসিল করতেছো, তুমি ডক্টর কাছে লুকাচ্ছ যে তুমি বলবা না, বাট এটা আলটিমেটলি তোমার হেলথকে সাফার করাবে। সো ডক্টর কাছে সবসময় সব ক্লিয়ার থাকতে হবে, হিস্ট্রি প্রপারলি দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসের পিডিএফ আমি নিয়ে কি করবো ভাই, পিডিএফ আমার পড়ার জন্য বানাইছি নাকি? আচ্ছা, তো দেখো, এখানে আমরা মেডিকেল নৈতিকতার মধ্যে 4টা মূল নীতি পাচ্ছি। তোমার মুখস্থ করা লাগবে না, আমি আবার বলছি মুখস্থ করা লাগবে না, এগুলো খুবই ইজি জিনিসপত্র। রোগীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার, রোগী নিজে ডিসাইড করবো কি করবে। ডাক্তার সবকিছু, যেটা আপুটাকে তোমাকে বললাম, সবকিছু ক্লিয়ারলি বুঝিয়ে বলবে, রোগীর মতামতের প্রতি সম্মান দেখাবে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, রোগীর মঙ্গল করা। অবশ্যই আমার টার্গেট কি, আমার টার্গেট নিজের টাকা পয়সা ইনকামের থেকে বেশি বা নিজের বেনিফিশিয়ারি ইফেক্ট থেকে বেশি রোগীর ওটা থেকে কতটুকু মঙ্গল হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্টে আমাদের থাকবে, নিরাপদ চিকিৎসা দেওয়া। এরপর আসে রোগীর কোনো ক্ষতি না করা, নন ম্যালিফিসেন্স, ঠিক আছে, এগুলো তোমরা মোটামুটি বুঝো। তারপরে যেরকম দেখো, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রচলিত একটা কথা হচ্ছে ডাক্তারের কাছে গেলেই টেস্ট দিবে, ডাক্তারের কাছে গেলেই টেস্ট দিবে। কিন্তু আমি কয়দিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেটা বলি। ইউকের সিস্টেম হচ্ছে কি, ইউকেতে মানে ধরো আমরা আমরা টেস্ট দেওয়া নিয়ে খুব চেতে চাই না, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে এক্সপেক্ট করো আমি রোগ কিভাবে বুঝবো। এখন ধরো আমি মাত্র একটা ডাক্তার হইছি, আমার তো আর যে 60-70 বছরের এক্সপিরিয়েন্স নাই, বা আমি তো যে আয়ুর্বেদ চিকিৎসা করতেছি না, যে আমি রোগীর একটা ওই যে কিছু থাকে না মুভির মধ্যে, হাতের পাশ দেখে আরে আপনি তো প্রেগনেন্ট। তো এই টাইপের ট্রিটমেন্ট যদি না চাও, আমার তো বোঝা লাগবে, ডায়াগনোসিস করা লাগবে। আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি তোমার হচ্ছে ধরো তোমার চোখের মধ্যে আমি দেখলাম হলুদ হয়ে গেছে, আমি বুঝছি তোমার জন্ডিস হয়েছে। আমি দেখলাম তোমার চোখ সাদা হয়েছে, হাত পা একদম সাদা রাদা হয়ে আছে, আমি বুঝছি তোমার রক্ত শূন্যতা।
বাট আসলে রক্ত শূন্যতাটা কোন লেভেলে আছে, তোমার আসলে হিমোগ্লোবিন কতটুকু কমছে, ওইটাকে আমি কিভাবে রিকভার করাবো। বা ধরো তুমি আসো তোমার সিভিয়ার পেট ব্যথা নিয়ে, এখন পেট ব্যথা তুমি বলছো আমার এখানে পেট ব্যথা, এখন এখানে আমার অ্যাপেন্ডিক্সও আছে, তুমি হলে এখানে আমি ওভারির একটা ডায়াগনোসিস করতে পারি, তখন আমার তো বুঝতে হবে কোন জায়গার মধ্যে ব্যথা, এই জন্য আমি তোমাকে একটা টেস্ট দেবো। যেই টেস্টে ধরো আলট্রাসোনোগ্রাম দিলাম, আলট্রাসোনোগ্রাম দেওয়ার পর আমি একদম ক্লিয়ারলি বুঝবো যে আচ্ছা তোমার তাহলে এই জায়গার মধ্যে এই সমস্যা, ও তোমাকে বলে দিচ্ছে। সো এই জন্য আমাদের যতটুকু টেস্ট দরকার, আননেসেসারি কোনো টেস্ট দিব না, ঠিক আছে। ধরো আমার অ্যানিমিয়া হয়েছে, আমি তোমাকে আলট্রাসোনোগ্রাফি দিলে সেটা খুবই আননেসেসারি হয়ে যাবে, তো আননেসেসারি কোনো টেস্ট ওষুধ দেওয়া যাবে না, এই টাইপের জিনিসপত্র আর কি, ঠিক আছে। না ডান দিকে হার্ট হইতে পারে এটা কোনো মানে হতে পারে না এটা কোনো কথা না, ঠিক আছে, এটা আমাদের ডিডির মধ্যে পড়ে। যেরকম ধরো তুমি ভাবছো হার্ট বাম দিকে, হার্ট একদম ঠিক বাম দিকে না, হার্ট একটু বাম দিকে কাত হয়ে আছে, ঠিক আছে। এখন ধরো তুমি কারো হার্টবিট এখানে পাচ্ছ, তোমাদের জন্য আমি জানি কোন দিক হচ্ছে, এটা আমার ডান সাইড, এখন ডান সাইডে পাচ্ছ, তুমি ভাবছো যে আরে এ তো ভুয়া ডাক্তার, এই কিছু পারে না। হতেই পারে মানুষের ডেক্সট্রোকার্ডিয়া হয়েছে, তোমরা এই টার্মের সাথে পরিচিত কিনা আমি জানি না। ডেক্সট্রোকার্ডিয়া হচ্ছে তোমার হার্টের পজিশনটা অন্য সাইডে, মানে নর্মালি হার্ট থাকার কথা আমাদের বাম দিকে, ডেক্সট্রোকার্ডিয়াতে হার্টটা হচ্ছে ডান দিকে, এই আর কি, যাই হোক। তো জাস্টিস, সবার প্রতি সমান আচরণ, সবার প্রতি সমান আচরণ কি বলতে বোঝায়, ধরো একটা পলিটিশিয়ান আসছে, পলিটিশিয়ানের হাতের মধ্যে ব্যথা পেয়েছে, আর ওইদিকে একটা পেশেন্টের মানে সে একদম সিভিয়ারলি ইনজুর, তার মাথা ফেটে গেছে, ব্লিডিং হচ্ছে, তার ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। এখন তুমি আগে কাকে ট্রিট করবা, ঠিক আছে, এটা তোমার কিন্তু একটা নৈতিকতার প্রশ্ন। তুমি ভাবতে পারো যে হে পলিটিশিয়ানকে ট্রিট না করলে আমার ইয়া মানে আমার হাসপাতাল উড়াই দিবে, বা মানে আর এই তো এই মরে গেলে কিছু যায় আসে না, কারণ ওর তো এত ক্ষমতা নেই। সো এটা কিন্তু ডক্টরের ক্রাইটেরিয়া, ডক্টরের কাছে ওর প্রত্যেকটা পেশেন্ট সেম থাকবে। ওকে, তো এই যে দেখো ধনী গরিব ধর্ম এগুলো একদম বেশি কথাবার্তা। তো এই যে মেডিকেল নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিয়েছে এখানে। কনফিডেন্সিয়ালিটি বা রোগের গোপনীয়তা রক্ষাটা আমরা বুঝছি, এখন এটা একটু দরকার ইনফর্মড কনসেন্ট। ইনফর্মড কনসেন্ট কি, যে তুমি একটা সার্জারি করবা বা তুমি একটা সামনে একটা প্রসিজারের দিকে আগাবা, সেটার জন্য তোমার রোগীর একটা লিখিত বলো বা মানে মোটামুটি লিখিত একটা মানে পড়া মানে কি বলে কনসেন্ট, অনুমতি লাগে আর কি, আচ্ছা আমার বাংলা মনে পড়ছে, অনুমতি লাগে। তুমি দেখবা যে অনেক বড় একটা অপারেশনের আগে নর্মালি রোগীর ফ্যামিলি মেম্বার বা রোগী থেকে, রোগী যদি নিজে দিতে পারে নিজে দিবে, না রোগীর ফ্যামিলি মেম্বার থেকে একটা কনসেন্ট পেপার সাইন নেয় যে এই অপারেশনে সেই অপারেশন টেবিলে মারা যেতে পারে। যেরকম আমি তোমাকে রিসেন্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার বড় খালামণি, ওনার হচ্ছে হিস্টেরেক্টমি করতে হবে, হিস্টেরেক্টমি মানে হচ্ছে তোমার ওভারি কেটে ফালাই দিবে। এখন ওইটা করার জন্য এখন উনি না খুবই এজড একটা পেশেন্ট, ওনার মোটামুটি তোমার 64 এর মতো এজ। তো এখন আর ওনার হার্টে একটু প্রবলেম ছিল, তো ওনার অপারেশনটা খুবই নেসেসারি, ওনার খুবই সিভিয়ার পেইন ছিল। কিন্তু ডক্টর অপারেশন করার আগে মানে ফ্যামিলি মেম্বারদের কাছে পারমিশন চাইছে যে দেখেন আপনাদের এই অপারেশনের মধ্যে পেশেন্ট ওটি টেবিলে মারা যেতে পারে, বা এমন হতে পারে যে ওই পেশেন্ট এরপরে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে, এখন আপনারা যদি আমাদেরকে অনুমতি দেন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেশনের দিকে আগাবো। এইটা একটা মাস্ট, ঠিক আছে। এই পারমিশন ছাড়া কোনো ডাক্তার কোনো ধরনের কোনো অপারেশন বা কোনো ধরনের কোনো সিরিয়াস প্রসিজারের দিকে আগাতে পারে না। কারণ কি, এটা একটা লিগাল কেস হয়ে যাবে। ধরো মানে না ডাক্তার বলবে না আমার রোগীর যান বাঁচাইতেই হবে, সিনেমার মধ্যে যেটা হয়, ওই আর কারে কি জিজ্ঞেস করবো ভাই, দৌড়ে নিয়ে গেলাম অপারেশন টেবিলে, অপারেশন টেবিলে যদি মারা যায় রোগী শেষ, ওই ডাক্তারের প্রফেশন ওখানে শেষ, জেলের মধ্যে চলে যাবে, বুঝছো। হ্যাঁ পিডিএফ পড়লেই হবে। আচ্ছা, সত্য বলা, মেডিকেল এরর গুলা ভুল হলে স্বীকার করতে হবে। ধরো আমার এখানে সেলাই দেওয়ার মানে মাঝে মাঝে এমন হয় যে ধরো যে সিজার করতেছে বাচ্চা, মানে মায়ের সিজার করতেছে, তো সিজার করার সময় ভুলে মানে ডাক্তার অনেকক্ষণ ধরে অনেক লম্বা ধরনের সার্জারি করতে গিয়ে ভুলে তোমার পেটের ভিতরে কাছে রেখে দিছে, তো তাহলে ভুল হলে যাতে স্বীকার করে আর কি। ওকে, ঠিক আছে। এখন দেখো উদাহরণ একের মধ্যে, এই দেখো একজন রোগী ডাক্তারকে বলে আমার রিপোর্ট আমার স্বামীকে বলবেন না। ধরো এমন হলো যে ফিমেলটার কোনো সিভিয়ার সমস্যা হলো, কোনো ধরনের ক্যান্সার ট্যান্সার ধরা পড়লো, বা ধরো এমন এমন কথা হলো যে সে মা হতে পারবে না, তো এটা তার হাজবেন্ড যদি জানে তখন হয়তো তাদের বিয়ে ভেঙে যেতে পারবে, এই টাইপের কোনো কথাবার্তা। তো এখন তুমি বলো তুমি ডাক্তার হলে কি করবা, তোমাকে ওই পরিস্থিতির মধ্যে তোমাকে চিন্তা করতে হবে। তুমি ভাবে কি না এই মহিলার তো ক্যান্সার, যদি না জানাই তো ট্রিটমেন্ট সামনে আগাবে না, হাজবেন্ডকে তো জানাইতে হবে। কিন্তু অ্যাকর্ডিং টু মেডিকেল ল তোমার রোগীর গোপনীয়তা রক্ষা করতে হবে, রোগী যদি বলে জানাইতে পারবা না তাহলে পারবা না, শেষ। ওকে, তারপরে যে রোগী সার্জারি করতে ভয় পাচ্ছে, তুমি তাহলে ডাক্তার তাকে জোর করতে পারবে না, এইসব কথাবার্তাই। এই যে ওষুধ রোগীর জন্য ক্ষতিকর সেটা রোগী চাইলেও রোগীকে দেওয়া যাবে না, ঠিক আছে। যেরকম আমার দাদুর এরকম ছিল, আমার দাদু একদম তোমার দিনের মধ্যে মানে থাকে না মুড়ির মতো ওষুধ খাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে, 20-25 করে ওষুধ খাচ্ছে। এখন তারকে কোন একটা ডাক্তার কাছে নিচ্ছে, ডাক্তার বলছে আচ্ছা আপনার ওষুধ লাগবে না, আপনি এগুলো এগুলো করলে ঠিক হয়ে যাবে। তার মন মানতেছে না, তাকে একটা ওষুধ দিতে হবে, কিন্তু রোগী যেন কোনো ক্ষতিকর ওষুধ রোগী যত রিকোয়েস্ট করুক না কেন ডাক্তার দিতে পারবে না, ঠিক আছে। তারপর যে ভিআইপি করবে এটা বললাম। এখন দেখো এখানে
আপু কিছু প্র্যাকটিস রাখছি। এগুলো একদম বেসিক প্রশ্ন, আমি মূল ক্লাসে মিলিয়ে আজকে আমি যেটার জন্য এত প্রিপারেশন নিছি সেটা এখনো পড়ানোই শুরু করিনি। তো এগুলো দেখো, এগুলো তোমাদের একদম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। এখন তুমি প্রশ্ন করতে পারো আপু ইংলিশ লাগবে কিনা। ইংলিশ, এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তো আপনার জানা, আপনার জন্য জানা ফরজ, কারণ এগুলো আপনাদের ইংলিশে স্পেলিংও আসতে পারে, মিনিংও আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিমও আসতে পারে। বিসিএস এর প্রশ্নগুলোর অপশনের ক্ষেত্রে আপনার ইংলিশে অপশন থাকে, সো ইংলিশ আপনি অবশ্যই জেনে নেবেন, ঠিক আছে? ইংলিশ আপনাদের জন্য জানা ফরজ। এখন দেখো, রোগীর রিপোর্ট অনুমতি ছাড়া কাউকে দিলে কোন নীতি ভঙ্গ হচ্ছে? রোগীর অটোনমি, রোগীর কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে তোমার তার গোপনীয়তা, রোগীর প্রতি জাস্টিস, রোগীর প্রতি তুমি ন্যায় করো নাই, নাকি রোগীর কোনো ভালো দিকটা তুমি লঙ্ঘন করেছো? তাহলে কোনটা হবে? রোগীর গোপনীয়তা তুমি রক্ষা করতে পারো নাই। ওকে, এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? দেখছো খুবই ইজি না? কিন্তু পরীক্ষা হলে দেখবে তোমার মাথা বা তোমার মনে হয় না, আমি মনে হয় রোগীর ওই যে ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেলছে, তার সাথে আমি অন্যায় করেছি। তো এই জন্য তোমার কিন্তু পরীক্ষা হলে কনফিউজ হয়ে যেতে পারো। আচ্ছা, এখন দেখো, রোগীর ভালো চিকিৎসা দেওয়াটা কোন নীতির মধ্যে পড়ে? তার প্রতি জাস্টিস করা, তারপরে তার কনসেন্ট নেওয়া, না তার প্রতি কি তার মঙ্গল হচ্ছে, এখানে তার মঙ্গল করাটা কাজ করছে, যেটা তোমার বেনিফিসিয়েন্সের মধ্যে পড়ে, ঠিক আছে? এরপরে দেখো, এই যে যে চিকিৎসায় ক্ষতি হবে ডাক্তার তা যদি না দেন তাহলে সেটা কি হবে? এই যে নন ম্যালফিসেন্স, মানে কি তার ক্ষতি, ম্যালফিসেন্স মানে ক্ষতিকর কিছু, তাহলে তার যদি ক্ষতি করবো না আমি, সেজন্য ডাক্তার যেটা করে সেটা হচ্ছে তোমার নন ম্যালফিসেন্স। এখানে তোমার মধ্যে কনফিউশন আসতে পারে, এটা কি বেনিফিশিয়েন্স হবে? কারণ এখানে রোগীর মঙ্গলিত করতেছে, বাট না, প্রশ্ন কিন্তু মঙ্গল দিয়ে হয় না, প্রশ্নটা হচ্ছে যেটা রোগীর কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? তারপরে দেখো, এই যে যেগুলো আপু একটু আগে বুঝে আসছি, রোগী চাইলে নিজ চিকিৎসা থামাতে পারে। দেখো, রোগী যদি চায়, রোগী যদি ধরো ওটি টেবিলের মধ্যে মনে করছে না আমি করব না, বা ধরো তাকে ওটি টেবিলে নেওয়ার আগে তার কাছে মনে হচ্ছে যে না আমি করব না, তখন ওই মোমেন্টে রোগী যদি বলে তাহলে তোমার ওখানেই তার অপারেশন থামাইতে হবে। এরপর সে নিজের জীবন নিয়ে কি করবে তার উপরে, ঠিক আছে? তাহলে এটাও তার কি অটোনমি বা তার ব্যক্তিত্বের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তারপর দেখো, ওই আমরা বিভিন্ন সাজাইছি, দুই রোগী, একজন ধনী একজন গরিব, তুমি কাকে আগে দেখবা? ধনীর পরিচিতি দেখে নাকি কি? তো এগুলো তুমি জানো, যার অবস্থা বেশি খারাপ, যে বেশি ক্রিটিক্যাল পেশেন্ট, যার মাথা ফেটে গেছে, যাকে ইমার্জেন্সি তোমার সার্জারি করতে হবে, তাকে আগে তুমি দেখবা, নাকি ওই মন্ত্রী আসছে, আমি দেখেন তো আমার মনে একটু জ্বর আসছে, আমার একটা হাত কেটে গেছে। তো এইগুলা তোমরা বুঝো এগুলা মোটামুটি। আচ্ছা, তারপরে যে রোগীর রোগ সম্পর্কে সত্য না বলা কোনটার লঙ্ঘন? ট্রুথ টেলিং, এটা তোমরা বুঝোই, ইজি ইজি জিনিসপত্র। আচ্ছা, সার্জারির আগে যদি তুমি রোগীকে ঝুঁকি না বলো তাহলে কি হবে? এই যে ইনফর্মড কনসেন্ট, ইনফর্মড কনসেন্টের ক্ষেত্রে আমি তোমাকে মাত্রই বললাম যে রোগীকে সম্পূর্ণটা জানাইতে হবে, তার অবস্থা কি, তার অবস্থা, সে যদি সার্জারি না করে বা সে যদি চিকিৎসা না নেয় সেই ক্ষেত্রে তার অবস্থা কি হবে, তারপরে এটার ধরো একটা সার্জারি করার পরে আর কি সাইড ইফেক্ট থাকতে পারে, সবকিছু জানিয়ে তারপরে রোগীর তোমার কনসেন্ট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডাক্তার নিজের পরিচিত রোগীকে আগে দেখলে সেটা কোনটা কি হবে? এই যে জাস্টিস হলো না, কারণ ডাক্তার নিজের, ধরো এখন তোমরা আসছো আমার কাছে, এখন আমি তোমাদেরকে বলতেছি যে না আমি আগে গোল্ডি ক্লাসের স্টুডেন্টদেরকে দেখবো, তারপরে মানে ফ্রি স্টুডেন্ট গুলো পরে বা তোমরা পাবলিক স্টুডেন্ট গুলো পরে, আগে আমি গোল্ডি ক্লাসের স্টুডেন্টদেরকে দেখবো। তখন তোমাদের কাছে লাগবে না যে এই তো করাপ্টেড, এ তো ইয়া করলো না, তখন তোমাদের এরকম লাগবে না আমি জাস্টিস করিনি, তাহলে এটা হচ্ছে আমার জাস্টিস, ঠিক আছে? তারপরে একজন ডাক্তার ভুল ওষুধ দিয়েছেন, সে কি করবে? সে রোগীকে জানাবে যে আমি আপনাকে ভুল ওষুধ দিয়ে ফেলছি, এরপর রোগীর আত্মীয় স্বজনরা মারুক কাটুক যাই করুক, তার দায়িত্ব সে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো, রোগীর সম্মতি ছাড়া অস্ত্রোপচার ভুল কন্যা দিতে, এই যে তার অটোনমি, ঠিক আছে? এগুলো তোমরা মোটামুটি পারো। আচ্ছা, তারপরে দেখো, এই যে একজন নারী তার স্বামীকে রিপোর্ট জানাতে নিষেধ করলেন, ডাক্তার তখন কি করবে? ডাক্তার তখন রোগীর মতামত শুনবে এবং রোগীরাকে সাপোর্ট করবে, ঠিক আছে? মোটামুটি এগুলাই। আচ্ছা, এখন তুমি আশা করি এগুলো পারবা, এখানে মোটামুটি সবগুলো একই টাইপের প্রশ্নই দেওয়া আছে, এখানে মোটামুটি আমরা অনেকগুলো দেওয়ার চেষ্টা করছি। এখন আসি মূল মানবিক গুণাবলী, ওগুলা গেল আমরা মেডিকেল ইথিক্স এর পার্ট। হ্যাঁ, শুনো, এমন যে ডাক্তারগুলো করে তাদেরকে বলে আসবা যে আমি ডাক্তার হইতে পারি না হতে পারি, আমি কিন্তু মেডিকেল এথিক্স পড়ে আসছি, যেগুলো আপনাদেরকে থার্ড ইয়ারে ফরেন্সিক মেডিসিনে পড়ানো হতো, আপনি তাহলে মেডিকেল এথিক্স পড়েন না, আপনি তাহলে মেডিকেল এথিক্স শিখেন নাই। ঠিক, তুমি চিন্তা করো যে এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট পার্ট হলো, আমি থার্ড ইয়ারে এসে মেডিকেল এথিক্স পড়তেছি। সো কারণ কি আমাদের ডক্টরগুলোর মধ্যে, এখন আমি আমি নিজে ডাক্তার হইতেছি বলে আমি কোনো ডাক্তারকে জাস্টিফাই করবো না, আমাদের মধ্যে খারাপ ভালো আছে, সো তোমাকেও বুঝতে হবে জিনিসটা। যাই হোক, তুমি ভালো ডাক্তার হও, আমি নিজের কাছে ওয়াদা করছি আমি ভালো ডাক্তার হব, তুমি ভালো ডাক্তার হতে পারলে খুশি। এখন আসি সহমর্মিতা বা ইমপ্যাথি। আমাদের ডাক্তারদের, ধরো আমরা যখন ওয়ার্ডে যাই তখন মানে এত খারাপ খারাপ পেশেন্ট থেকে, মাঝখানে আমার মনে আছে আমার লাস্ট কয়েকদিন আগে লাস্ট ওয়ার্ডের দিকে এমন হয়েছিল যে আমরা জাস্ট ইভিনিং ওয়ার্ড শুরু করেছি,
তার অপর বেডেই একটা পেশেন্ট একদম সাডেনলি মারা গিয়েছে। তো তখন খুব কান্না পাচ্ছিল। ইভেন লাস্ট আমার মনে আছে যে একটা পেশেন্ট খুবই গরিব ছিল, ও আইসিইউ বা ওটি ম্যানেজ করতে পারতেছিল, আইসিইউ ম্যানেজ করতে পারতেছিল না। তো ওনার একদম ক্রিটিক্যাল অবস্থা, কিন্তু গরিব থাকার কারণে এখন আমাদের ধরো সরকারি হসপিটালে কয়টাই বা থাকে আইসিইউ, ওগুলো অকুপাইড এরকম সিরিয়াস পেশেন্ট দিয়ে। তখন খুবই খারাপ লাগছে, কিন্তু আমাদেরকে ওয়ার্ডে একটা জিনিস শিখায় যে তুমি ডাক্তার হিসেবে তোমার ইমপ্যাথি থাকবে, সহমর্মিতা থাকবে, বাট সিম্প্যাথি থাকবে না, তুমি দয়া দেখাবা না, ঠিক আছে? কারণ অ্যাজ আ ডক্টর তোমার মনকে একটু স্ট্রং হইতে হবে, কারণ তোমাকে অনেক অনেক হার্ড সিচুয়েশন ফেস করতে হবে, ডিল করতে হবে। সেই জন্য আমাদেরকে বলে যে অলওয়েজ বি ইমপ্যাথিক, বাট কখনো সিম্প্যাথি দেখাবা না, ঠিক আছে? তো এই জন্য ইমপ্যাথি, অন্যের অনুভূতি, মানে তার যে কষ্ট হচ্ছে সেটা তুমি অনুভব করবা, আর ওখানে বসে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কানবা না যে হে আল্লাহ এরকম কেন হয়ে গেল, কারণ সবারই নিজের সিচুয়েশন থাকে। যাই হোক, এই যে, তো উদাহরণ হচ্ছে রোগী কাঁদছে, তখন ডাক্তার তাকে সময় দিবে। রোগী বসে বসে ডাক্তারের সাথে কাঁদবে না, হায় আল্লাহ আপনি তো ক্যান্সার হয়েছে, আপনি তো মরে যাবেন, এই টাইপের কথা করতে পারবে না, ঠিক আছে? করুণা বা দয়া, কিছু কিছু ক্ষেত্রে করুণা বা দয়া করা উচিত, যে মানে ধরো হচ্ছে গরিব বা সে একটু বেশি অসুস্থ, তখন কিছু কিছু ক্ষেত্রে করুণা বা দয়া করতে হবে, ঠিক আছে? যেরকম ধরো পেশেন্ট একদমই গরিব, মানে একদম ভিক্ষুক বলতে পারো, তখন যাতে ডাক্তার তার ফিসটা না নেয় বা ডাক্তার একটু কম ফিস নেয়, সেই কাজগুলো যাতে করে। সততা, অনেস্টি, সম্মান, সব রোগীকে সম্মান করতে হবে, সে যে কাস্ট, ক্রিড বা যেই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসেরই হোক না কেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দায়িত্ববোধ, সহনশীলতা, মানে ডাক্তার চাইলে হুটহাট রেগে যেতে পারবে না। আমি আমার চেম্বারে, তুমি একটা পেশেন্ট আসছো, পেশেন্টের সাথে একটু কথা কাটাকাটি হতে পারে, আমি যদি আবার খুব হাইপার না হয়ে যাই, এই জিনিসগুলো একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর ন্যায়পরায়ণতা, আত্মনিয়ন্ত্রণ, এগুলো মোটামুটি বুঝো তোমরা, ঠিক আছে? নিঃস্বার্থতা, ধৈর্য, এগুলো। এখন চলে আসে আমরা ডিরেক্ট প্র্যাকটিসের মধ্যে। দেখো, এগুলা শুধু ডাক্তারদের কেসে না, সব কেসেই একটা শিক্ষার্থী বারবার একই বিষয় বুঝতে পারতেছে। ধরো আমি টিচার, তুমি একটা পয়েন্ট বুঝতে পারো না, এখন আমি তোমাকে একবার বুঝালাম, দুইবার বুঝালাম, তিনবার বুঝালাম, চারবার আমার মেজাজ গরম হয়েছে, আরে ভাই তো সমস্যা কি, তো কি ব্রেন নেই নাকি? এই কথাগুলো আমি বলতে পারি না। অ্যাজ এ টিচার, অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, আমার রাইট, তোমার রাইট আছে তুমি আমার থেকে সম্পূর্ণটা বুঝে যাবা। সো এখানে আমি কি করব, দেখো আমি হচ্ছে তাকে নিজ ভাষায় সহজ করে বুঝাবো। এই যে দেখো, এগুলা বলবো না, এই তোমার মাথা কম কাজ করে, তাকে এড়িয়ে যাবো, বলবো যে এই তোর তো পড়াশোনাই দরকার, তোর তো ব্রেনই কাজ করে না। সেই কথাগুলো আমি বলতে পারি না, আমার বলার রাইট নাই। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, তাকে নিজ ভাষায় সহজ করে বুঝিয়ে দিব। তারপরে ধরো এক বন্ধু গ্রুপ ওয়ার্কে কম কাজ করছে কারণ সে পারিবারিক সমস্যায় আছে। এখন ধরো আমাদের মাঝখানে এরকম হয় না যে একটা পাঁচজনের একটা গ্রুপ ওয়ার্ক দিয়েছে, এখন পাঁচজনকে সমানভাবে কন্ট্রিবিউট করতে হবে। এখন একজন খুব ফ্যামিলি প্রবলেমের কারণে বা কোনো একটা কারণে সে পার্টিসিপেট করতে পারে নাই, চারজনের অনেক ওয়ার্কলোড গেছে, এখন চারজন কি করবে, ওটা যে মাইট দিবে না, তখন কি করবে, তাকে অতিরিক্ত সাহায্য করবে, ঠিক আছে তোমার হয়তো মা অসুস্থ, বাবা অসুস্থ, আমরা এটা করে দিচ্ছি, তোমার টেনশন করা লাগবে না, আদার দেন রেগে যাওয়া, ঠিক আছে? কিন্তু আমি হইলে তাকে বাদ দিয়ে দিতাম, বুঝছো? আমার মাঝখানে এরকম হচ্ছে, আমাদের পাঁচজনের একটা গ্রুপ ওয়ার্ক ছিল, এর মধ্যে আমার পরের যে রোল ম্যাট 205, সে কোনো কন্ট্রিবিউশন করেনি। তো আমি ওকে বলছিলাম যে যদি কোনো কন্ট্রিবিউশন না করে আমি মিসকে বলে দিব যে ও কোনো কন্ট্রিবিউশন করে, ওকে যাতে নাম্বার না দেয়। আমি অনেক রেগে গেছিলাম, কারণ একদম ফার্স্ট ইয়ার থেকে এই থার্ড ইয়ার পর্যন্ত ও কোনো গ্রুপ ওয়ার্কের মধ্যে কোনো কন্ট্রিবিউশন করে না, মাঝখান দিয়ে জাস্ট আমরা খাটি, ও এসে পয়েন্ট নিয়ে যায়। যাই হোক, ওকে। তারপর দেখো, এই যে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, লোকজন ছবি তুলছে, যেটা এখন খুবই কমন সিন হয়ে গেছে। তখন তুমি কি করবা, তুমি যে আরে ভিডিও করি, লাইভ করি, আমার অনেক ফেসবুক ফলোয়ার বেড়ে যাবে। নো, দ্যাটস নট হোয়াট উই শুড ডু। উই শুড ডু যে আমরা ওই যে ভাই কেউ 999 কল দেন, কেউ 999 কল দেন, তখন আমরা কি করবো, আমরা 999 কল দিব, ঠিক আছে? সো এগুলো তোমরা বুঝো আমি আশা করি। এগুলা এগুলা খুবই বেসিক কথাবার্তা, এগুলো পড়াতে আমার নিজেরই হাসি পাচ্ছে। আচ্ছা, এই দেখো, কাউকে লাইনে আগে ঢুকতে দিলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। তুমি জানো, ধরো আমাদের সাথে এটা হয় আর কি, আমরা মেডিকেল স্টুডেন্ট গুলো, আমরা পাবলিক মানে সরকারি মেডিকেলে আমাদের একটা ইয়া থাকে যে ধরো লাইন যত লম্বা হোক না কেন, অ্যাজ আমি এখানে স্টুডেন্ট, আমার একটা রাইট আছে, আমি সবার আগে গিয়ে টাকা জমা দিতে পারবো বা সবার আগে ঢুকতে পারবো। তো পেশেন্ট এটার ক্ষেত্রে খেপে যায়, যদি এটা উচিত না, বাট একটা ক্ষেত্রে আমাদেরও রাইট আছে, যেহেতু আমরা এখানে মেডিকেল স্টুডেন্ট, আমরাই ওদেরকে ফিউচারে গিয়ে ট্রিটমেন্ট দিব। সো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে, আমার মনে হয় কি, প্রিভিলেজ দেওয়া হচ্ছে। যাই হোক, তো যে তাকে লাইনে দাঁড়াতে বলবো যে আপনি দাঁড়ান, আপনি লাইন ভাঙেন না, আস্তে ধীরে সবাই লাইন মতো আগাই, ঠিক আছে? আমি যথেষ্ট মানবিক গুণাবলী সম্পূর্ণ একটা মানুষ, তোমরা অনেক আমাকে দেখে কি মনে হয় আমি জানি না। যাই হোক, আচ্ছা দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা প্রবণতা নিয়ে কিছু প্রশ্ন দেখছি এখানে, যে তোমাকে তিন বন্ধু একসাথে তিনটা ভিন্ন কাজে ডাকলো, কোন প্রবণতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এগুলো হচ্ছে তোমার, যেহেতু প্রবণতা টপিকটা আসছে, এগুলো টপিকগুলো অনেক টাইপের হতে পারে, এগুলো তোমাকে মানে থাকে না সিচুয়েশন বেস, তুমি সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবা সেই টাইপের কিছু প্রশ্ন থাকতে পারে। যেরকম ধরো তোমার তিনটা বন্ধু তিনটা ভিন্ন কাজের দিকে ডাকলো, আমি তোমাকে বললাম যে তোমার এখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়া উচিত।
এখন তুমি এই তিনটার মধ্যে তুমি তো তিনটা একসাথে পড়তে পারবে না, তুমি কি করবা, যেটার মধ্যে তোমার সবচেয়ে বেশি গ্যাপ আছে তুমি আগে সেই সাবজেক্টটা পড়বা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখো যে কাজ বেছে নেওয়ার আত্মবিশ্বাস তোমার মধ্যে থাকতে হবে, যে তোমার ওই কনফিডেন্স থাকতে হবে যে আমি কোন কাজটা করলে ভালো করতে পারবো, কোনটার মধ্যে আসলে আমার করা উচিত সেটা, ঠিক আছে? তারপরে এটা তোমাদের জন্য, পড়ার সময় মোবাইলের মধ্যে বারবার নোটিফিকেশন আসতেছে, কে পাঠাচ্ছে আমি জানি না ভাই, তোমাদের পার্সোনাল লাইফ। তো প্রবণতা কোনটা কোনটা প্রয়োজন, ডিলেইড গ্র্যাটিফিকেশন, যে পরে আমার প্রায়োরিটি আগে, আমি আগে পড়বো তারপরে কি মোবাইল নোটিফিকেশন চেক করবো, ঠিক আছে? সো আচ্ছা, এরপর দেখো, তো এবার দেখো তুমি কোনো ভুল করছো কিন্তু কেউ দেখে নাই, সেক্ষেত্রে তুমি কি করবা? তো এইগুলো আমাদেরকে ডোরেমন অনেক শিখাইছে, ডোরেমন বলো বা এই কার্টুন গুলো, তখন মানে আগে এরকম ছিল যে তুমি যদি তোমার ভুলটা স্বীকার করে ফেলো তখন মানুষ খুব খুশি যে আরে বাচ্চাটা তো অনেস্ট, সে স্বীকার করছে। এখন মানুষ খুব খেপে যায়। যাই হোক, তো এই যে দেখো অনেস্টি টেন্ডেন্সি, এগুলো তোমরা মোটামুটি বুঝো, এগুলো খুবই ইজি প্রশ্ন। তো দেখো ওকে, দেখো একজন সবসময় অন্যকে দোষ দেয়, এটা কোন ধরনের প্রবণতা? এটা হচ্ছে তোমার ব্লেম শিফটিং টেন্ডেন্সি। কাজের সময় ফোকাস ধরে রাখা, এটা কোন ধরনের? অ্যাটেনশন স্টেবিলিটি, যে আমি আমার অ্যাটেনশন স্টেবিলিটি ভালো আছে, আমি অ্যাটেনশন ধরে রাখতে পারছি। সেখানে কিছু টার্ম আপ এখানে অ্যাড করার চেষ্টা করেছি। তারপর দেখো মানসিক দক্ষতা। এখন মানসিক দক্ষতার ক্ষেত্রে, এখন মানসিক দক্ষতা টপিক গুলোকে আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করবো। ইভেন আমি তোমার মানসিক দক্ষতার উপরে আজকে জাস্ট ছোট একটু পড়াবো, মেইনলি কালকে এটার একদম ডিটেলসে পড়াবো। সেখানে মানসিক দক্ষতার মধ্যে আমি একটু আইকিউ রিলেটেড, যেগুলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে সেই টাইপের কিছু প্রবলেম আজকে কিছু ডিসকাস করবো, মেইনলি কালকে এগুলা ভালো করে ডিসকাস করবো আর কি, যাতে তোমাদের পরীক্ষা হলে সলভ করতে ইজি হয়, ঠিক আছে? ওকে, দেখো ফার্স্টে, সব ডাক্তার শিক্ষিত, সব শিক্ষিত মানুষ জ্ঞানী। এখন রাফি যদি একটা ডাক্তার হয়, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, তুমি ভাইবো না যে আমি এটা হুদায় বানায় আনছি, এটা বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? তাহলে দেখো সব ডাক্তার শিক্ষিত এবং সব শিক্ষিত মানুষগুলো জ্ঞানী, তাহলে রাফি একজন ডাক্তার, তাহলে উপসংহারে আমি কি বলবো? তাহলে রাফি একজন ডাক্তার, তাহলে রাফি শিক্ষিত, আর রাফি শিক্ষিত মানুষ জ্ঞানী, তাহলে রাফি কি একজন জ্ঞানী। দেখছো, একদম মানে ইজি একটা জিনিস, খুবই ফালতু একটা জিনিস, কিন্তু মানুষ কি, মানুষ কি রাফি কি মানে মানুষ পেঁচায় ফেলতে পারে। যাই হোক, তো এটাও অনেকটা ওই টাইপের প্রশ্ন। সব ফুল সুন্দর নয়, কিছু সুন্দর জিনিস ফুল নয়। তাহলে আমি উপসংহারে কি বলবো, যে কিছু সুন্দর জিনিস আসলেই ফুল নয়, তাহলে সব জিনিস, সব ফুল সুন্দর না, তাহলে কিছু সুন্দর জিনিস ফুল নয়, তাহলে ফুলটাকে একটু ওই সব দিয়ে এক্সপেরিমেন্ট মানে এক্সচেঞ্জ করে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসতেছে, ঠিক আছে? ওকে, এখন দেখো এটা, তুমি একটা দল গঠন করছো যার মধ্যে 5 জনের মধ্যে 3 জন, আচ্ছা এটা না লাগবে না, এটা না ভুলে আসছে, এই সম্ভাব্যতার অঙ্কগুলা মেইনলি ওগুলা গাণিতিক প্রবলেমের মধ্যে চলে যায়, তো সম্ভাব্যতার প্রশ্নগুলো নর্মালি তোমাদের আসবে না, ঠিক আছে? এটা বাদ দিতে পারো। রাশেদ আজকে স্কুলে যায়নি, যদি রাশেদ স্কুলে না যায় তাহলে সে ফুটবল খেলে না, তাহলে সে ফুটবল খেলেছে, উপসংহারে তুমি কি বলতে পারবা? তাহলে দেখো রাশেদ স্কুলে যায় নাই, নর্মালি সে স্কুলে যেদিন যায় না সে সেদিন ফুটবল খেলে না। তাহলে এখানে আছে যে রাশেদ ফুটবল খেলছে, তাহলে সে কখন ফুটবল খেলবে, কোন কেসে ফুটবল খেলবে? যেদিন সে স্কুলে গিয়েছে সেদিন, তাই না? তাহলে দেখছো একদম ইজি প্রশ্ন, এগুলো বিসিএস আসা প্রশ্ন। ওকে, এখন দেখো এবার আমরা একটু মাথাটা খাটাবো, ঠিক আছে? এগুলো একটু আমাদের, এগুলো দেখো বিসিএস একটু মানসিক দক্ষতা টাইপের, তোমার পুরো প্রশ্নটার মধ্যে দেখতেছো তোমার আসলে মানসিক দক্ষতা কিরকম। দেখো, এ বি এর থেকে বড়, বি আবার সি এর থেকে বড়, তাহলে তুমি কি বলতে পারতেছো না যে এ সি এর থেকেও বড়? কারণ এ বি এর থেকে বড়, বি আবার সি এর থেকে বড়, তাহলে এ আমার সি এর থেকে বড়। এখন এ সি সমান সমান যদি ডি হয়, তাহলে কে সবচেয়ে বড় হবে বলো তো? তুমি বলো। এ বড়, দেখো সি সমান সমান ডি, তাহলে দেখো এ আমার বি এর থেকেও বড়, এ আমার সি এর থেকেও বড়, সি সমান যদি ডি হয় তাহলে এ আমার ডি এর থেকেও বড় না? তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার এ। ইজি, ইজি, এত ইজি। আমি বললাম না যে প্রশ্ন এক্সাম হলেও দেখবে ইজি। আমার আমার যখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, আমার বাড়ির প্রশ্ন, এখন আমার নিজে এখন দেখলাম ই সি সি এগুলো কি ইজি প্রশ্ন দিছে, এক্সাম হলে গিয়ে নার্ভাসনেসের কারণে একটু কঠিন লাগে। এর জন্যই বলতেছি মাথা ঠান্ডা রাখবা, সব পারবি ইনশাল্লাহ। এখন দেখো, একটা ক্রমিক সংখ্যা সিরিজ দিচ্ছে, এগুলো আমার সব ওই ছোটবেলায় করে আসা সিরিজের অঙ্ক। এখন দেখো এখানে বলছে কি, এটা ক্রমিক সংখ্যা সিরিজ 2, 6, 12, 20, 30, ঠিক আছে? এখানে বলছে যে এর পরের সংখ্যাটা কি হবে। এখন দেখো এখানে আমি কি পাচ্ছি, ওকে, এটা তোমাদের করাবো কিনা হুদাই লাগবে না। আচ্ছা এটা বাদ দিতে পারো, এই টাইপের সিরিজের ম্যাথ গুলো ইউজুয়ালি দেয় না, এখানে একটা ফর্মুলা দিয়েছে মেইনলি হচ্ছে, মানে সিরিজের ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আসে, তো এটা এখানে n × n+1, এগুলো লাগবে না, এটা বাদ দিতে পারো। আমাদের অন্য সিরিজের সুন্দর ম্যাথ গুলো আছে, ওগুলো আমরা দেখাবো না।
এই জন্য এত রাগ ওঠে, যাকে স্লাইড বানাতে দিছি তাকে আমি বলছিলাম এই কোশ্চেন গুলা বাদ দিতে, কারণ বিসিএস এর কোশ্চেন আমি তাকে দাগাই দিছিলাম, সে দাগাইছে ভালো মতনই। আচ্ছা এটা বাদ দিতে পারো, ঠিক আছে, এটা বাদ দিতে পারো, এটা লাগবে না, যদি এটা অনেক ইজি। আচ্ছা দেখো দেখাই দিই, দেখো ইজি, দেখো একটা ঘরের মধ্যে তোমার 4টা কোণ আছে, এটা ঘর চিন্তা করো তুমি, যাই হোক একটা ঘর চিন্তা করো, সেটা দিয়ে ফেলছে আমরা করি, একটা ঘর চিন্তা করো, ঘরের মধ্যে আমার 4টা কোণ আছে, ঠিক আছে, একটা কোণ তোমার 90 ডিগ্রি, একটা তোমার হচ্ছে 85 ডিগ্রি, একটা তোমার হচ্ছে 100 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো আমি আগে 3টা কোণ যোগ করি, তোমার চতুর্থ কোণটা কত, ধরে নিই আমরা চতুর্থ কোণটা হচ্ছে এক্স। ওকে, তাহলে দেখো 100 আর 90 কত হবে, 190, তার সাথে 85 যোগ করলে কত হয়, 275 ডিগ্রি। এখন আমরা জানি আমরা যদি পুরোটাকে যোগ মানে সবগুলো সম্পূর্ণ একটা চতুর্ভুজের মধ্যে টোটাল কোণ কত হবে, 360 ডিগ্রি না, সম্পূর্ণ সবগুলো কোণ চিন্তা করলে, তাহলে দেখো, মোটামুটি আমাদের প্রত্যেকটা ঘর, নর্মালি আমাদের ঘরগুলো আয়তাকার বা বর্গাকারই থাকে, তো টোটাল কোণ আমরা জানি 360 ডিগ্রি হবে। তাহলে যদি 3টা কোণ 275 হয়, তাহলে বাকি কোণটা কত হবে, 360 মাইনাস 275, তাই না, একদম ইজি ম্যাথ। তাহলে এখানে থাকে 25, এখানে 60, তাহলে টোটাল হয় আমার 85 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 85 ডিগ্রি। ঠিক আছে, মানে আমি চাচ্ছিলাম যে এরকম ম্যাথগুলো সে না দিক, যাই হোক। এখন বলছো তোমাকে অড ওয়ান আউট, ঠিক আছে, এখানে তোমার কাছে কোনটা অড লাগতেছে সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি যদি একটু ইয়া করি, দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 দুগুণে এই 4 এর সাথে 2 গুণ করলে আবার 8, 8 এর সাথে 2 গুণ করলে তোমার হয় 16, এখন আমি 16 এর সাথে 2 গুণ করলে আমার অ্যান্সার হয়তো 32, কিন্তু এখানে কি 32 আসছে, এখানে কিন্তু 32 নাই। তাহলে আবার বলি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 এর নামতার অনুযায়ী যাচ্ছে, তাহলে 16 দুগুণে আমার হচ্ছে ছিল 32, বাট 32 এখানে হয় না, এখানে হচ্ছে 30। তাহলে আমার অড মানে কি, এখানে একটু ব্যতিক্রম বা আলাদা কোনটা আছে, তাহলে আলাদা কোনটা আছে, আলাদা হচ্ছে আমার এই 30। ঠিক আছে, না মেডিকেলে হার্ড ম্যাথ আসবে না, এইটুকু এই টাইপের হাতে করা ম্যাথই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 60% ছাত্র মেডিকেলে পাস করছে, মোট ছাত্র 200 জন, তাহলে আমার টোটাল কতজন পাস করছে, এগুলো একদম থাকে না আমাদের ছোটবেলায় হাতে করার ম্যাথ, এত ইজি। তাহলে দেখো মোট ছাত্র 200, তাহলে 200 এর 60% পাস করছে, তাই না, তাহলে পার্সেন্টকে আমরা কিভাবে লিখি, এর মানে কি, এর মানে গুণ না, তাহলে পার্সেন্টকে আমরা লিখি হচ্ছে এইভাবে করি, নিচে 100 দিয়ে, তাই না, তাহলে 100 200 দিয়ে কাটলাম, থাকে 2, 6 দুগুণে 12, তাহলে টোটাল আমার পাস করছে কয়জন, 120 জন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার কয়জন আছে, 120 জন পাস করেছে। ওকে, এখন দেখো আরো ইজি একটা জিনিস, একটা বালতিতে তোমার পানি আছে কত, 1200 লিটার, প্রতি ঘন্টায় 50 লিটার করে আমি ঢালতেছি, 6 ঘন্টায় পানি কত হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রতি ঘন্টায় আমি 1 ঘন্টায় ঢাকতেছি তোমার কত, 50 লিটার, তাই না, তাহলে 6 ঘন্টায় কত হবে, 5 6 কত, 30 না, তাহলে 50 × 6 মানে হচ্ছে আমার 300 লিটার। এখন তুমি অলরেডি বালতির মধ্যে 1200 লিটার পানি আছে, তুমি আরো অ্যাড করছো কত লিটার, ঢেলে ঢেলে আরো অ্যাড করছো 300 লিটার, তাহলে 1200 + 300 কত হয়, 1500 লিটার হয়। ইজি, দেখছো অনেক ইজি না, হাতে করা যাচ্ছে ম্যাথ, মুখে মুখে করা যাচ্ছে অ্যাকচুয়ালি, হাতেও ইউজ করা লাগতেছে না। আচ্ছা এখন দেখো আবারও আমরা সেম, এই দেখো 3 দুগুণে 6 সিরিজ দিছে, এগুলো একটু চোখে একবার দেখলে দেখবা পেরে যাচ্ছ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 12 দুগুণে 24, তাহলে 24 এর পরটা কি হবে, 24 দুগুণে 48, ইজি ম্যাথ, দেখছো ইজি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা প্যাটার্ন দিছে তোমাকে, ঠিক আছে, এই প্যাটার্নটা একটু ভালো করে নজর করো, তোমাকে বলছে পরের সংখ্যাটা কি হবে, তো দেখো আমি একটু প্যাটার্নটা তোমাকে লিখে দেখাই। 1 কে চাইলে আমি 1 এর স্কয়ার লিখতে পারি না, 4 কিসের স্কয়ার, 2 এর স্কয়ার না, 9 কিসের স্কয়ার, 3 এর স্কয়ার না, তারপরে দেখো 16 কিসের স্কয়ার, 4 এর স্কয়ার, তাহলে এর পরের সংখ্যাটা কি হবে, দেখো 1 2 3 4, তাহলে পরে কি 5, তাহলে 5 এর স্কয়ার হবে, তাহলে 5 এর স্কয়ারের অ্যান্সার কত, 25। ইজি, এগুলো আমাদের ছোট্টবেলায় করে 9 10 এর ম্যাথ। ঠিক আছে, একদম ইজি জিনিস। এরপর দেখো আরেকটা সিরিজ এখানে আছে, এখন দেখো সিরিজটার মধ্যে তোমরা আমাকে এর অ্যান্সার বলো, বলো এটার মধ্যে কি সিমিলারিটি আছে, বলো দেখি। আচ্ছা থাক, তোমাদের উপরে ছেড়ে দিলে আমার অনেক সময় চলে যাবে। দেখো এখানে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার মানে বিয়োগ করে পাবা 1 ডিফারেন্স, 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স করলে পাবা কত, 2, 5 আর 8 এর মধ্যে ডিফারেন্স করলে পাবা 3, 12 আর 8 এর মধ্যে ডিফারেন্স করলে পাবা 4, তাহলে এর পরের সংখ্যাটা যেটা হবে তার সাথে 12 ডিফারেন্স কত থাকবে, 5 থাকবে,
তাহলে 12 সাথে 5 যোগ করে দিলে কত 17, তাহলে এখানে আমি 17 বসাই, তাহলে দেখো আমার ডিফারেন্স হয়ে যায় 5। এখন আমি চাইলে পরের সংখ্যাটা বের করতে পারবো না, তার সাথে 17 ডিফারেন্স কত থাকবে 6, তাই না? তাহলে 17 সাথে 6 যোগ করে দিলে 23 হচ্ছে আমার অ্যান্সার। দেখছো ইজি। তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় তাকিয়ে প্রশ্নের দিকে তাকালে তুমি অ্যান্সার বলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সিনোনিম অফ কম্প্যাশন। আমি ইচ্ছা করে একটা ইংলিশ প্রশ্ন ঢুকাই দিছি, কারণ কি তোমার মানসিক দক্ষতার মধ্যে তোমার চাইলে এই এই টাইপের প্রশ্ন ঢুকাই দিতে পারে, তুমি বুঝবা না আসলে কিসের মধ্যে কি দিছা। দেখো কম্প্যাশন, কম্প্যাশন মানে কি, যে খুবই জোশ, মানে একদম সহমর্মিতা বলো, একটা ইগারনেস বলো, তাহলে এখানে বাকিগুলো এমনও যায় না, সিম্প্যাথি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, এখন দেখো এগুলা ইংলিশ কোয়েশ্চেন, এগুলো আমি আশা করি তুমি পাবা। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে সততা, খুবই একনিষ্ঠতা বুঝি ইন্টিগ্রিটি মানে, তাহলে বিপরীত শব্দ কি হবে ডিসঅনেস্টি, এগুলো পারবা তোমরা। আচ্ছা, এখন বলছে অড ওয়ান আউট মানে কি, তুমি এর মধ্যে যেটা একটু ব্যতিক্রম লাগতেছে, যেটা এদের সাথে যাচ্ছে না, ওটাকে একটু খুঁজে বের করো। অ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে, ক্যারট আছে, বানানা আছে, হ্যাঁ। এখন তুমি বলো আপেল একটা ফল, তুমি আপেলকে কোনদিন রান্না করছো? কিন্তু শুনছো আম্মু বলছে আপেল দিয়ে আছে সরিষা ইলিশ মাছ রান্না করছি। ম্যাঙ্গো, এখন তুমি বলো আপু ম্যাঙ্গো স্টিকি রাইস অনেকে খায়, স্টিল ভাই ম্যাঙ্গো উপরের দিকে দেয়, মানে ম্যাঙ্গো দিয়ে কেউ রান্না করে না, করলে ওরা খ্যাত। আচ্ছা বানানা, বানানা আমরা ওই যে ডেজার্ট হিসেবে ইউজ করি, বাট ক্যারট এমন একটা জিনিস তুমি ফল হিসেবেও খাচ্ছ, ডেজার্টও বানাচ্ছ, আম্মুরা তরকারিতেও দিতেছে, ফ্রাইড রাইস বানাচ্ছে ফ্রাইড রাইসের মধ্যেও দিচ্ছে, তাহলে ক্যারট হচ্ছে আমাদের সেই ইয়াটা, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে আমার কি ক্যারট, কারণ শাকসবজির মধ্যে পড়ে, ঠিক আছে? এরপর দেখো, এখন এই অ্যানালজি গুলো হচ্ছে তোমার বিসিএস এর মধ্যে থাকে, এইগুলো তোমার মানুষের দক্ষতা পার্টের মধ্যেই পড়ে। দেখো ডগ, ডগ কি করে, বার্ক করে, ঘেউ ঘেউ করে, তাহলে ক্যাট কি করবে, ম্যাও ম্যাও করবে, তাই না? তাহলে দেখো যে ক্যাট আমার কি করতেছে, ম্যাও ম্যাও করছে, এগুলো একদম ইজি, ঠিক আছে? এখন তুমি যদি ভাবো যে আমি বলবো যে ক্যাট তো টাইগারের মাসি, তাহলে ও রোর করবে, দ্যাটস আ রং অ্যান্সার। আচ্ছা দেখো, এখন সেন্টেন্স কমপ্লিট করলাম। হি ইজ ভেরি ড্যাশ অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, ইংলিশেরই প্রশ্ন, বাট আবার মানুষের দক্ষতা পার্টের মধ্যে চলে যায়। দেখো তাহলে ও কি হইলে গরিবকে হেল্প করবে, সেলফিশ হইলে না, রুড হইলে না, অ্যারোগেন্ট হইলে না, তাহলে সে কি হবে কম্প্যাশনেট। দেখছো? ওকে, এরপরে দেখো কোন সংখ্যাটা পরে আসবে। দেখো এখানে কি আছে তোমার 8 4 2 1 1 1, তারপরে হাফ, তারপর হচ্ছে 1/4। এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, তুমি দেখবা প্রতি স্টেপে গিয়ে হাফ হয়ে যাচ্ছে। 8 এর অর্ধেক 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 1 কে 2 দিয়ে ভাগ করলে হয় হাফ, হাফ কে আবার 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে তোমার 1/4। তাহলে এরপরে সংখ্যাটা কি হবে, আমি যদি 1/4 কে 2 দিয়ে ভাগ করি, তাই না? এরকম হয় না? তাহলে ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে তোমার এই যে, তাই না? তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1/8, তাই না? ভাগ মানে হচ্ছে উল্টায় যাওয়া। ওকে, এরপর দেখো এটা আরো ইজি, কাগজে প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, তাহলে 4টা পাতা, এগুলো সব বিসিএস এর প্রশ্ন, কিন্তু আমি বানাই নাই, এগুলো বিসিএস এর প্রশ্ন, চিন্তা করে বিসিএস কিভাবে ইজি প্রশ্ন আসে। এটা বুঝা কথা। যাই হোক, তো 4 পাতা তুমি কয় পয়সায় বিক্রি করবা, এক পাতা 21 পয়সা, 4 পাতা 4 21 84, তাহলে অ্যান্সার 84 পয়সা, শেষ, ইজি। এরপর দেখো, এখন এইটা প্রশ্নটা এটা বিশেষে আসছে, এন্ড এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে যে এটা আসলে অ্যান্সারটা কি হওয়া উচিত, তারপরটা অ্যান্সার ধরে নেওয়া হয়েছে। তো তুমি যদি চিন্তা করো মেডিকেল ভর্তি পরীক্ষা 100টা প্রশ্নই ইজি আসবে, তাহলে তুমি হচ্ছে আমি যদি বলি না দেলুলু, তুমি হচ্ছে দেলুলু, তুমি এই ডিলিউশনের মধ্যে আসো। কখনই না, মেডিকেল ভর্তি পরীক্ষা একটা থেকে দুইটা প্রশ্ন থাকেই এমন ঘাটতারা প্রশ্ন, যেগুলো নর্মালি কোনো পোলাপানি পারে না, নাহলে সবাই 100তে 100 পাইতো আর কি। কখনো শুনছো মেডিকেলে কেউ 100তে 100 পাইছে বা 98ও পাইছে? পায় না, ঠিক আছে? কিছু প্রশ্ন থাকে, সেরকম কিছু প্রশ্ন থাকতেই পারে যেগুলো তুমি পারবা না, এবং যেগুলো যদি তোমার মনে হবে আরে এই প্রশ্ন তো অনেক কঠিন, প্রশ্ন সহজই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখো মনে করো প্রথম দুইটা উক্তি সত্য, তাহলে শেষের উক্তিটা কিরকম হবে, সত্য হবে, মিথ্যা হবে, অনিশ্চিত হবে, নাকি অনিশ্চিত সত্য হবে? এখন এটা আমি আমি থাকে না, আমি প্রথম দুটো সত্য কথা বললাম, চাইলে আমি পরেরটা মিথ্যা কথা বলতেই পারি, বা চাইলে আমি পরেরটা সত্য কথা বলতে পারি, তাহলে এটা হচ্ছে তোমার আসলে অনিশ্চিত, ঠিক আছে? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বাট পরবর্তী সবাই একটা মতামতে আসছে যে এটা অ্যান্সার হচ্ছে অনিশ্চিত। সে আসলে কি বলছে আল্লাহ জানে। দেখো বিসিএস এই ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, এখন দেখো কোন সংখ্যাটা নিম্নের শ্রেণীতে সবচেয়ে স্বল্প পরিমাণে, এগুলো তুমি ইজি প্রশ্ন, 7 থেকে 8 বড়, এরপর দেখো 0.33, এখন প্যাচ লাগবে হচ্ছে এটা 0.33 ছোট নাকি তোমার 0.31 ছোট, ঠিক আছে? এগুলোর জন্য আপনাদের সংখ্যা গ্রাফ জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্টে আসে তোমার 0.31, তাই না?
ফার্স্টে তোমার 0.31, তারপর 0.32, তারপর হচ্ছে 0.33। এখন দেখো সবচেয়ে ছোট কোনটা, ঠিক আছে, সবচেয়ে ছোট। তুমি যদি দেখে, আচ্ছা এটা দেখলেই বোঝা যায়, ফার্স্টে 3 3 দুটা মিলে এসে এই 3 আর 1 এর মধ্যে যে ছোট, 1 হচ্ছে ছোট, 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখন তোমরা আমাকে বলবা, কমেন্টের মধ্যে অ্যান্সার দিবা, ধরো -1 বড়, -1 ভার্সেস -5 কোনটা বড়, তোমরা আমাকে বলবা কোনটা বড়। এটা এত পোলাপান ভুল করছে, আমি একবার জিজ্ঞেস করছি, আর তোমরা আমাকে বলবা -1 ভার্সেস -5 কোনটা বেশি বড়। আচ্ছা, এখন একটা ইজি প্রশ্ন মুখোমুখি করার মতো, যদি প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয়, তাহলে 60 টাকায় তুমি কত ফুট দড়ি কিনতে পারবা? তাহলে তুমি 10 টাকায় কিনতে পারতেছো 1 ফুট, 60 টাকায় কিনতে পারবা কত বলো? 10-এ কিনতে পারতেছো 1 ফুট, ঠিক আছে, তাহলে 1-এ কিনতে পারবা 1/10, 60-এ কিনতে পারবে, হচ্ছে একদম বাচ্চাদের ম্যাথ, মনে হচ্ছে আমার ছোট বোনটারে পড়াচ্ছি, ওরা যদি আমি পড়াই না। আচ্ছা, তাহলে দেখো 6 ফুট, তাহলে অ্যান্সার কি আমার? অ্যান্সার হচ্ছে 6 ফুট, ঠিক আছে, তাহলে আমি 6 ফুট দড়ি কিনতে পারছি। গুড, -1 বড়, ঠিক আছে, কারণ সংখ্যা রেখার এখানে -1, এখানে -2, এখানে -3, এইভাবে করে বাড়ে, যত এই পাশে যাবে তত সংখ্যা কমবে, তাহলে -1 এই পাশে, -5 যেহেতু দেখে তোমার মনে হচ্ছে বড়, আসলে আমার -1 বড়, ঠিক আছে, ভেরি গুড, তোমরা পারছো। এখন দেখো এই প্রশ্নটা মজার একটা প্রশ্ন, ঠিক আছে, আমি জানি না আপনারা এর আগে এরকম প্রশ্ন করছেন কিনা, এগুলা ছোটবেলায় করতাম আর কি, ম্যাথ অলিম্পিয়াডে যাওয়ার আগে, তো এগুলা মোটামুটি ওখান থেকে শিখা। দেখো এই যে চ ইন্টু জ যদি 42 হয়, তাহলে জে ইন্টু ট কত হবে? বলে হায় আল্লাহ, জীবনে কত ম্যাথ করলাম, এখন আসছে এই ধরনের ম্যাথ। তো এগুলো খুবই ইজি, আপনারা এবিসিডি পড়ছেন না সবাই? দেখো এ বি সি, আমি একটু লিখি, এটা লিখতে তোমরা একটা লিখলে ইনশাআল্লাহ পরে এগুলো বুঝে যাবা। এফ জি এইচ আই জে কে এল এম এন ও, কি পড়াচ্ছে দেখো, কোন পর্যায়ে চলে আসছে, তোমাদেরকে আমি এবিসিডি পড়াই, মানে তোমাদের বেসিকের কি অবস্থা একবার চিন্তা করো। যাই হোক, নেভার মাইন্ড, পড়াইলাম তোমাদেরকে এবিসিডিও, টি ইউ ভি, এই কোনটা ভুল করছি না, তো মান সম্মান চলে যাবে, ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জেড বা জি যেটাই বলি আমরা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এ হচ্ছে তোমার 1, বি হচ্ছে 2, মানে আমরা জানি আমাদের ইংলিশের মধ্যে 6টা অ্যালফাবেট আছে, 1 2 দিয়ে লিখলে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, সরি 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, ঠিক আছে, 26টা অ্যালফাবেট লিখলাম এখানে, ওকে। আচ্ছা, এখন দেখো জি, জি আমার কত নম্বরে পড়ে? দেখো জি হচ্ছে আমার 7-এ পড়ে, ঠিক আছে, তাহলে আমি বুঝছি জি এর মান হচ্ছে আমার এখানে 7। চ, এবার আমি ক খ গ লিখতে পারবো না, তোমরা এটা হিসাব করো, ক খ গ ঘ উ চ, চ আমার 6-এ পড়ে, ঠিক আছে, তাহলে চ বুঝে গেছি, চ এর মান হচ্ছে আমার 6, তাহলে দেখো 6 × 7 42 হয় না? তাহলে কি আমার এটা মিলছে? তাহলে আমি বুঝে গেছি ওরা হচ্ছে এই হিসাবে এখানে করছে, তাহলে এখন আমার জন্য ইজি না? তুমি বলো যে, যে এখন তাকায় বলো, এখন তুমি তো আর পরীক্ষা হলে এত বড়টা লিখতে পারবে না, তখন তো পরীক্ষা হলে তোমাকে হাতে গুনেই করতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি। তাহলে দেখো যে হচ্ছে আমার 10 নম্বর বর্ণ, তাই না? তাহলে 10, ওকে 10, এরপরে গুণো, ট, ট কোথায় আসে? ক খ গ ঘ উ চ ছ জ ঝ ইউ ট, ট হচ্ছে আমার 11 নম্বর বর্ণ, তাহলে 10 × 11 কত হয় আমার? 110, তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি, ঠিক আছে, আই হোপ ক্লিয়ার, তোমাদের ক্লিয়ার না? এই ম্যাথগুলা, এগুলা এগুলা কিন্তু বিসিএস আসা প্রশ্ন, সো দেখো এগুলো তুমি ইনশাআল্লাহ এখন পারবা, আমি হোপ রাখি। এরপর দেখো একটা ট্রেন 1/5 সেকেন্ডে চলে 20 ফুট, একই দ্রুততায় চলতে থাকলে 3 সেকেন্ডে সে কতটুকু চলে? তাহলে দেখো এগুলো একদম হাতে করারই ম্যাথ, 1/5 সেকেন্ডে চলছে তোমার কত? 20 ফুট, তাহলে 1 সেকেন্ডে কত চলবে? 20/1/5, তাই না? আমরা জানি নিচে কোনো কিছু থাকা মানে হচ্ছে উল্টায় যাওয়া, তাহলে আমরা এটা কিভাবে লিখে ফেলতে পারি? 20 × 5, তাই না? আচ্ছা, তাহলে সে 3 সেকেন্ডে কতটুকু যাবে? 3 সেকেন্ডে যাবে হচ্ছে, আচ্ছা 20 × 5 কত? 100, তাহলে
3 ইন্টু 100, অ্যান্সার কত? 300 ফুট। ভাল লাগতেছে তোমাদের? মনে হচ্ছে আমি ক্লাস 3 এর বাচ্চাগুলোকে পড়াচ্ছি। ক খ গ পারে না, ছি 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 ছি। ওই যে আমার বোনটা ক্লাস 3 তে উঠতেছে এবার, ও এগুলো ভালো পারে, তারা ওকে নিয়ে আসছে তোমাদেরকে ক খ গ পড়ানোর জন্য। আচ্ছা এবার দেখো, যাদের বুদ্ধাঙ্ক, এই বুদ্ধাঙ্ক ওয়ার্ডটা ফার্স্ট থেকে ভয় পেয়ে গেছে আমি, কিরে ভাই বুদ্ধাঙ্ক কোন জিনিস আবার, পরে মনে পড়েছে যাদের বুদ্ধাঙ্ক মানে আইকিউ, আইকিউ একটা চার্ট আছে, সেই আইকিউ চার্টটা তোমরা যদি চাও আমি আসলে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, কারণ আমারও আসলে জানা ছিল না। আমি একটা মিনিট তোমাদেরকে বলি, 1 সেকেন্ড। আইকিউর মানটা কোথায় ছিল জানি, ওয়েট 1 মিনিট। হ্যাঁ, ওকে, আমি জানি না তোমরা কতটুকু দেখতে পারবা বা কি। তো আচ্ছা আমি মুখেই বলি, আইকিউ যদি 130 বা তার থেকে বেশি থাকে তাকে আমরা বলি অতিশয় প্রভাবশালী, ঠিক আছে। আর যদি তোমার আইকিউর মানটা 120 থেকে 129 এর মধ্যে থাকে তাকে আমরা বলি প্রতিভাশালী। আমি প্রভাবশালী বলে ফেলেছি একটু আগে মনে হয়। যাই হোক, এরপরে সাধারণদের ক্ষেত্রে, সাধারণ বা স্বাভাবিক ক্ষেত্রে হচ্ছে তোমার 90 থেকে 109 এর মধ্যে থাকে। আর মানসিক প্রতিবন্ধী, জানি না তোমাদের মধ্যে কেউ আছে কিনা, 70 এর কম থাকে, ঠিক আছে, 70 এর কম থাকে। তাহলে 140 মানে কি, 130 বা তার বেশি মানে সে অতিশয় প্রতিভাশালী, এক্সট্রিম ট্যালেন্টেড কিছু পোলাপান আছে না আমাদের মধ্যে, দেখবো তোমাদের মধ্যে আছে ডিএমসি বুয়েট টুয়েট যা আছে সব ক্র্যাক করে বসে আছে ওরা। আচ্ছা এখন দেখো, রিসেন্ট এবং রিজার্ভ। রিসেন্ট মানে কি, রিসেন্ট ওয়ার্ডটা মানে আমার রিসেন্ট ভাবো না যে অতি নিকটে কিছু হয়েছে এরকম কিছু না। আচ্ছা রিসেন্ট মানে যে কারো মন মন খারাপ থাকা, একটু উদাসীন থাকা, এই টাইপের। আর রিজার্ভ মানে কি, রিজার্ভ মানে হচ্ছে তোমার কোনো কিছুকে থাকে না খুশি ধরে রাখছে বা একটু হ্যাপি টাইপে আছে। তো এই টাইপের ওয়ার্ড গুলো দেখো ওরা কি হচ্ছে, ওরা একে অপরে বিপরীত ধর্মী, ঠিক আছে। আচ্ছা এখন আসি হচ্ছে এই টাইপের প্রশ্নের মধ্যে, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আগে আসতো এই ধরনের প্রশ্ন, পরবর্তী 2016 সালের দিকে প্রবলি এই প্রশ্নগুলো আস্তে আস্তে উঠাই দিছে। তারপর দেখো এই প্রশ্নগুলো কি, 2018 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে একই বছরের 17ই মার্চ কি বার ছিল, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে। এখন এগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এগুলোর ক্ষেত্রে কোনো ফর্মুলা আসলে আমার কাছে মনে হয় যে মানে কিছু কিছু ক্ষেত্রে ফর্মুলা চেঞ্জ হয়ে যায়। এগুলোর ক্ষেত্রে একটাই উপায় হচ্ছে, তোমার একটু কষ্ট করলে 1টা মিনিট সময় নষ্ট হবে, বাট এগুলোতে হ্যান্ড ক্যালকুলেশন করা। কিভাবে তুমি জানো, যে ধরো আজকে কত, আজকে হচ্ছে তোমার 5 তারিখ, আজকে 5 তারিখ শুক্রবার, আর আরেক শুক্রবারে আপনাদের মরণ, সরি আপনাদের পরীক্ষা, মাই ব্যাড। দেখো 5-এর সাথে 7 যোগ করার পরে 12 আসছে, 12 তারিখে বা সেম ডে, তাহলে দেখো 12 জানুয়ারি যদি শুক্রবার হয়, 12 সাথে 7 যোগ করলে 19 জানুয়ারি শুক্রবার হবে, 19-এর সাথে 7 যোগ করলে 26 জানুয়ারি শুক্রবার হবে, 26 সাথে 7 যোগ করো, জানুয়ারি মাস কিন্তু 31 দিনের, খেয়াল রাখো, ঠিক আছে। তাহলে কত হয়, 7 যোগ করলে হয় 3, 3 ফেব্রুয়ারি তোমার কত কি বার হয়, শুক্রবার হয়। এভাবে করে করে আগাইলে তুমি দেখবা 17 মার্চ পর্যন্ত তুমি পৌঁছায় যাবা, ঠিক আছে। আমি আর কষ্ট করে ওই পর্যন্ত যাইলাম না, আমি জানি তোমরা পারবা। তখন তুমি পাবা হচ্ছে তোমার মেইনলি 16 মার্চ থাকবে শুক্রবার, তারপরের দিন 17 মার্চ হবে শনিবার, ঠিক আছে। এই প্রশ্নগুলো হচ্ছে এইভাবে সলভ করতে হয়। হ্যাঁ দেখছো যে ডক্টর, একজন বলছে ডক্টর সান্ট এক্সাম আসছে 5 অগস্ট, তোমার কি বার ছিল, এই টাইপের প্রশ্নগুলো আসে, মেডিকেলও আসে। আচ্ছা ইভেন আমার মনে আছে আমার বোন যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়, ওইবার ওর বারে কি প্রশ্ন আসছে, যে ওই দিন যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল ওই দিন বাংলা কত তারিখ এরকম, কোন মাসে কত তারিখ এরকম আসছে। এন্ড কার এত টাইম আছে ভাই, যারা আছে যারা কি সকালবেলা নিউজ পেপার দেখে গেছে কিনা। তো ওই দিন ওই জায়গাটা অনেকে ভুল করছিল। এটা বলার পর থেকে আমি ইহ জীবনে কোনো ভর্তি পরীক্ষা বা কোনো পরীক্ষা দেওয়ার আগে কোনোদিন বাংলা ডেট দেখা ছাড়া যায়নি, তোমরাও যায় না, ঠিক আছে। যাই হোক এরপর দেখো 5, 7, 10, 14 এই ধারাটার মধ্যে তোমাকে শূন্যস্থানের সংখ্যাটা বের করতে বলছে। তাহলে দেখো এখন আমরা আবার ওই আগের নিয়মে যাই, দেখো 5 এবং 7-এর মধ্যে ডিফারেন্স কত, 2, 7 এবং 10-এর মধ্যে ডিফারেন্স কত, 3, 10 এবং 14-এর মধ্যে ডিফারেন্স কত, 4। তাহলে এই 14 সাথে পরের সংখ্যাটার ডিফারেন্স কত থাকবে, 5-এ। তাহলে 14 সাথে 5 যোগ করে দিলে 19, তাহলে 19 হলে দেখো আমার ডিফারেন্স থাকে 5, আবার 19 থেকে 25 ডিফারেন্স হচ্ছে 6, মিলে গেছে না ধারাটা। তাহলে আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার 19, ঠিক আছে। ওকে এরপর দেখো নিচে কোন গুচ্ছের শব্দগুলো বর্ণানুক্রমিক ভাবে সাজানো হয়েছে। এগুলো আসলে ওই যে তোমার উপসর্গ জানা লাগে, এটা আমার কাছে মনে হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো না, এটা বাদ দিতে পারো চাইলে, বিসিএস এর প্রশ্ন যদিও, সরি। ওকে এখন দেখো, যদি প্লে এর কোড 8123 হয় এবং রাইমের কোড 49367 হয়, তাহলে মেইলের কোড কত হবে। তোমরা বি লাইক আপু এগুলা কি দেখাচ্ছে, এগুলা কি, দেখো প্লে PLAY, এটার কোড তোমার কত বলছে 8123, মানে হচ্ছে তোমার
টি এর মান 8, এল এর মান 1, এ এর মান তোমার 2 আর ওয়াই এর মান কত 3, ঠিক আছে। এবার আসে রাইম। রাইম, ঠিক আছে, রাইমের কোড কত বলছে তোমাকে 4 9 3 6 7, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তোমাকে বলছে মেল, মেলের কোড কত হবে। এখন আমরা সুন্দর করে মেলের কোডটা বের করি, তাই না। আচ্ছা তাহলে দেখো মেল, এম এখানে কোনটা দ্বারা বোঝাচ্ছে 6 দ্বারা না, এম হচ্ছে তোমার 6, তাহলে এম হচ্ছে তোমার 6। এ, এ তোমার কোনটা 2 না, তাহলে এ হচ্ছে আমার 2। দেখো আমার কিন্তু আস্তে আস্তে মিলা শুরু করছে, এখন গ হবে নাকি ঘ হবে এরপরটা বলে দিবে। এল, এল আমার কত, এল আমার হচ্ছে 1, এই ই আমার কত, ই হচ্ছে আমার 7। তাহলে দেখো আমি এখান থেকে লেটার গুলা নিয়ে কোড গুলা বসে আমার কত বের হয়েছে 6217, আনসার কত আমার 6217। ইজি না, ইজি না। দেখো এগুলা কিন্তু খুবই সহজ, তুমি পরীক্ষা হলে দেখলে প্যানিক না করে একটু ঠান্ডা মাথা ইউজ করলে পরীক্ষা হলে তুমি এগুলো পেরে আসবা, ঠিক আছে। দ্যাটস হাউ মেডিকেল এক্সামিনেশন ওয়ার্কস। এন্ড আমার মনে হয় যে এই প্রশ্নগুলো মেডিকেল দেওয়া উচিত, কারণ কি ওই 100 মার্কের একটা পরীক্ষা 1 ঘন্টার মধ্যে কোনো স্টুডেন্টের যোগ্যতা যাচাই করতে পারে না। এই প্রশ্নগুলো দিলে আসলে বোঝা যাবে যে সে পরবর্তীতে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করবে। আচ্ছা এখন দেখো আবার একটা সিরিজের ম্যাথ, 3 5 8 13 21, এর পরবর্তীতে সংখ্যাটা কি হবে এটা তোমরা আমাকে বলবা কিভাবে করবা, আমি লিটারালি টায়ার্ড। আচ্ছা দেখ তোমাদেরকে বলে দিই, দেখো 3 আর দেখো ফার্স্টে দুটা 3 আর 5 যোগ করলে কত হবে 8, তাহলে আমি 3 আর 5 যোগ করলে 8 পাইছি। এখন দেখো 5 আর 8 যোগ করলে কত হবে 13, 13 পাইছি। 8 আর 13 যোগ করলে কত হবে, 8 আর 13 যোগ করলে কত হবে 21 হবে, তাহলে আমি 21 পাইছি। তাহলে পরের সংখ্যাটা কি হবে 13 আর 21টাকে যোগ করে দিই, 13 আর 21 যোগ করলে কত হয় 34, তাহলে এর পরের সংখ্যাটা হবে আমার 34। 34 আছে অ্যান্সারে, হ্যাঁ এই যে ডি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। ওকে, এরপর দেখো একটা দেয়াল ঘড়িতে 3টা বাজে, তখন ঘন্টার কাঁটা পূর্ব দিকে। এখন এই ম্যাথ গুলা কিভাবে করব, দেখো আমরা ফার্স্টে তোমরা, আমি জানি তোমরা ডিরেকশন ভালো করে জানো কিনা, ডিরেকশন জানাটা মেডিকেল ভর্তি পরীক্ষাটা ফরজ আমার মনে করি। যাই হোক আমরা দেখো আমি এখানে একটা ডিরেকশন আঁকি, এটা ঘড়ির সাথে মিলবে না, আমি এমনি আঁকি। ধর এটা আমার একটা সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে এই দিকটা সবসময় মনে রাখবা উত্তর, উত্তর সবসময় উপর দিকে থাকবে, উ দিয়ে উত্তর ও দিয়ে উপরে, ঠিক আছে। তাহলে নর্থ হচ্ছে আমার সবসময় উপর দিকে থাকবে, সাউথ আমার সবসময় নিচের দিকে থাকবে, মনে করবো আর কি মনে রাখার জন্য। ইস্ট বা পূর্ব হচ্ছে আমার এই পাশে থাকবে, ওয়েস্ট হচ্ছে আমার এই পাশে থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বুঝছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন দেখো একটা দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে, এখন আমরা একটা দেয়াল ঘড়ি আঁকি, হ্যাঁ আমার একটা দেয়াল ঘড়ি, আরে খুবই বাজে হয়েছে, দাঁড়াও এখানে একটা সুন্দর গোল্লা আকার ইয়া আছে সেগমেন্ট আছে, ওটা ইউজ করি একটু। মাশাআল্লাহ দেখছো এই গোলাটা কিন্তু আসলে আমি আঁকছি, এটা কিন্তু কম্পিউটারাইজ না, এটা আমি আঁকছি, তোমাদেরকে বিশ্বাস করতে হবে এটা আমি আঁকছি। আচ্ছা দেখো, তো যখন 3টা বাজবে তাহলে আমি একটু অ্যাটলিস্ট এই পাশেগুলো একটু দিয়ে নিই। ধর এটা হচ্ছে আমার 12টার কাটা, এটা হচ্ছে আমার 3টার কাটা, এটা 6টার কাটা, এটা ধরো আমার 9টার কাটা, মোটামুটি হয়েছে, সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা যখন 3টা বাজবে, 3টা বাজলে দেখো 3টা বাজাইছে, আমি ধরো আমি অন্যটা কালিতে বুঝাই, কোন কালি, গ্রিন কালার না কালো কালি ইউজ করি। এই দেখো 3টা বাজছে, 3টা বাজা মানে কি আমার ঘন্টার কাটাটা থাকবে তোমার কোন ঘরে 3-এর ঘরে, আর মিনিটের কাটাটা থাকবে তোমার কোথায় 12-র ঘরে, তাই না। মিনিটের কাটাটা থাকবে কোন ঘরে 12-র ঘরে। এক মিনিট ধরো, 1 মিনিট। ওকে এটা তো ছোট হবে যে বেশি বড় হয়ে গেছে, নেভার মাইন্ড, তুমি বুঝছো তো। তাহলে এটা হচ্ছে আমার কথা। এখন দেখো কি বলছে 3টা বাজে, তখন ঘন্টার কাটা যদি কোন দিকে থাকে, ঘন্টার কাঁটাটা পূর্ব দিকে থাকে, ঘন্টার কাঁটা কোনটা মানে এই 3টে, তাহলে এটা তোমার পূর্ব দিকে, পূর্ব দিক মানে কি এটা আমার ইস্ট, তাই না। বুঝছো, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, এটা যদি আমার ইস্ট হয় তাহলে এটা কি আমার ওয়েস্ট হবে না, এটা কি হবে আমার, এটা হবে আমার নর্থ, এটা হবে আমার সাউথ, যেভাবে আমরা দেখে আসছি। তাহলে তুমি বলো এখন মিনিটের কাঁটাটা কোন দিকে আছে, মিনিটের কাঁটাটা তোমার আছে হচ্ছে উত্তর দিকে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এখন একটা কথা বলে রাখি, সবসময় যে তোমাকে এখানে পূর্ব দিবে এমন কোনো কথা নেই, তোমাকে বলতেই পারে যে মিনিটের কাঁটা পশ্চিম দিকে আছে, বলবে যে মিনিটের কাঁটাটা উত্তর দিকে আছে, সাপোজ ধরে নাও, তাহলে তুমি এখানে নর্থ দিবা, এখানে সাউথ দিবা, এই পাশে ইস্ট, এই পাশে ওয়েস্ট। তো ওই অনুযায়ী ধরো এখন তোমার ঘড়ির কাঁটাটা একদম 12টা বাজে দিচ্ছে, 12টা বাজে বসে নাই থাকতে পারে, যদি তোমাকে বলে যে 9:30 বাজে, ধরো বললো যে 3:30 বাজে, তখন 3 3:30 বাজে মানে কি এই পাশে চলে আসছে, তখন কি 3-এর কাঁটা কি ঠিক 3-এর ঘরেই থাকে না, সে কিন্তু আস্তে আস্তে একটু 4-এর দিকে আসা শুরু করে, তখন তার দেখবা পজিশনটা হয়েছে এই পাশে। তো আমরা এই প্রবলেম গুলো সলভ করবো, নেক্সট ক্লাসে করবো, টেনশন নিও না, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা
সম্পর্কের প্রশ্ন চলে আসে, এগুলো সব বিসিএস এর প্রশ্ন। দেখো একটা সম্পর্কের প্রশ্ন চলে আসে, সেটা কি, এক মিনিট। পি এবং কিউ দুই ভাই এবং আর এবং এস দুই বোন। হ্যাঁ, এখন পি এর ছেলে এস এর ভাই। তাহলে দেখো তুমি বুঝছো পি আর কিউ দুজন ভাই, আর এবং এস দুজন পরস্পর বোন। পি এর ছেলে এস এর ভাই, তাহলে দেখো এস এর ভাই মানে কি, ও আর এরও ভাই না, মানে সাপোজ ধরে নাও আর কি। তাহলে তোমার কিউ আর এর কি হবে? তাহলে দেখো পি এর ছেলে এস এর ভাই, তাহলে কি ধরে নিছো যে পি হচ্ছে এস এর চাচা বা এরকম কিছু, তাই না? তাইলে কিউ এবং আর কি হবে পরস্পর, তুমি বলো কিউ আর এর কি হবে? যদি কই গেল, আমি নিজে হারিয়ে গেছি। আচ্ছা, পি এর ছেলে এস এর ভাই, তাহলে এস এর চাচা হচ্ছে পি, তাইলে আর এর চাচাও তো কিউ হবে, তাই না? তাহলে দেখো বুঝে গেছো যে এরা হচ্ছে মিনলি দুজন ভাই, দুজন ভাইয়ের দুইটা মেয়ে আছে, আর এবং এস। এই পি এর একটা ছেলেও আছে, ওই ছেলেটা দুজনেরই ভাই আর কি। তাহলে দেখো তোমার কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক কি, এর হচ্ছে চাচা। আমি জানি আমি তোমাদেরকে বেশি পেঁচাই ফেলছি কিনা, খুবই ইজি একটা জিনিস। হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানের প্রশ্ন এগুলা। আচ্ছা এখন দেখো, স্ট্যাপলারের সাথে যেমন স্ট্যাপল, সেমনি তোমার সুচের সাথে, সুইয়ের সাথে কার সম্পর্ক থাকবে? সেলাই মেশিনের। দেখো স্ট্যাপলারের সাথে স্ট্যাপল, আমি কিন্তু বলি না স্ট্যাপলার দিয়ে আমি কাগজ স্ট্যাপল করতেছি, আমি বলছি স্ট্যাপলারের সাথে তোমার স্ট্যাপল মানে ধরো পিনটার সম্পর্ক। তাহলে দেখো সুচের সাথে কার সম্পর্ক থাকবে? সুতার, তাই না? নাকি ছিদ্র, নাকি কাপড়ের? এইগুলাই তোমার মানসিক দক্ষতা ডিফাইন করবে, ঠিক আছে? এরপর দেখো 165,135 যদি পিস হয় তাহলে এটা দ্বারা কি বুঝাচ্ছে? ওকে দেখো 5135, ঠিক আছে? এখন আমরা একটু আগের যেটাতে যাই, এক মিনিট ধরো, কোথায় জানি লিখলাম ওটা, হ্যাঁ এখানে। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি না পি আমাদের 16 নাম্বার বর্ণটা। তাহলে দেখো আমরা যদি আবার ওটার মধ্যে ফেরত যাই, হয়ে গেল আমাদের পি সেটটা, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমার 16 নাম্বার বর্ণের মধ্যে আমরা পি পাচ্ছি, তাহলে আমি বুঝে গেছি এটা আসলে ওই অনুযায়ী সাজাইছে, তাই না? তারপর দেখো ই, এ বি সি ডি ই, ই আমার 5 নাম্বার, তাহলে এটা হচ্ছে আমার ই, মিলছে না? 1 এ আমার 1 নাম্বার বর্ণ, সি সি আমার 3 নাম্বার বর্ণ, তাহলে 5 5 হচ্ছে আমার ইয়া বর্ণ, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা তুমি ইজিলি বলতে পারবা 12 15 2 2 5, ঠিক আছে? তাহলে এখন বলো 12 নাম্বার কোনটা? দেখো আমি ওটা থেকে হেল্প নিয়ে করে আসি, 12 15 22, এক মিনিট দাঁড়াও কোনটা ছিল, হ্যাঁ। তাহলে দেখো 12 12 হচ্ছে আমার এই যে এল, এল হচ্ছে 12, তারপরে আমার কত ছিল 15, তাই না? তাহলে 15 হচ্ছে আমার ও, এরপর হচ্ছে 22, 22 হচ্ছে আমার ভি। এখন তোমরা বুঝে গেছো ওয়ার্ডটা কি, কিন্তু লাভ মানে তো অশান্তি ভাই, পিস কে বানাইছে লাভ মানে? কিসনে বানায়? আচ্ছা যাই হোক, এল এটা মানে ও, এটা মানে ভি, আর 5 5 মানে আমাদের ই। তাই তুমি বুঝে গেছো এই ওয়ার্ডটা কি, লাভ। কোনোভাবেই না ভাই, এটা একজনের অ্যান্টোনিম, লাভ মানে অশান্তি। এনিওয়েজ তাহলে অ্যান্সার হচ্ছে আমার লাভ, ঠিক আছে? তুমি এখানে দেখে বুঝতেছো না, দেখো আপু এখানে 6টা লেটার আছে, আর পিসের মধ্যে কয়টা লেটার আছে? পিসের মধ্যে 5টা লেটার আছে। তাহলে তুমি তখনই বুঝে যাবা যে 5টা 6টা কিন্তু মিললো না। এখানে যদি তোমার ধরো 5টা না থাকে তখন তুমি কনফিউজ হতে আসলে এটা কোন সিস্টেমের মধ্যে ফালাইছে, বাট এখানে 6টা লেটার 5টা ইয়া, এই জন্য তখন তুমি একটু চিন্তা ভাবনা করে যে আচ্ছা 1 এর ক্ষেত্রে তো আমার এ মিলে গেছে, এগুলো তো ছোট ছোট কিন্তু মুখে করা যায়। 3 এর ক্ষেত্রে আমার সি মিলে গেছে, ই এর ক্ষেত্রে আমার 5 মিলে গেছে, তাহলে বাকিটা কি থাকে, এভাবে করে চিন্তা করবে, ঠিক আছে? আমি কিন্তু ডিরেক্ট পি তে জাম্প করি না, আমি করার সময় ফার্স্টে এ আর সি মিলাইছি, এ আর সি মিলানোর পরে গিয়ে আমি পি তে গেছি, ঠিক আছে? ওকে, এখন দেখো যদি গতকাল শুক্রবার হতো, ঠিক আছে? এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, একটু দেখো, এক মিনিট দাঁড়াও, এক সেকেন্ড। ওকে, এখন দেখো গতকাল যদি শুক্রবার হতো তাহলে আজ থেকে 81তম দিন কি বার ছিল? এন্ড বসে বসে 81টা দিন তোমার জন্য গুণা পসিবল না, তাহলে কি করবা? যদি গতকাল শুক্রবার থাকে তাহলে আজকে কি বার, মানে ধরো এটা কালকের প্রশ্ন আর কি, তাহলে আজকে তো তোমার শনিবার, এখন শনিবার থেকে 81তম দিনে কি বার থাকে? তাহলে দেখো আমরা এখন 81 কে একটু 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে, আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ হয়, 7 দিনে 7কে দিয়ে 81 কে 7 দিয়ে ভাগ করি, দেখো একবার যায়, ঠিক আছে? 7 থাকে 11, আরেকবার যায় 7 থাকে 4, তাহলে আমরা বুঝছি যে আমার 81 দিনে মেইনলি তোমার 11টা সপ্তাহ
প্লাস 4 দিন, তাই না? তাহলে তুমি বুঝে গেছো আজকে যদি শনিবার হয় 11 সপ্তাহ পরে তোমার কি বার থাকবে? শনিবারই থাকবে। এবার শনিবার থেকে 4 দিন হিসাব করো, রবি, সোম, মঙ্গল, বুধ, 4 নাম্বার দিন কি বার আসে? বুধবার আসে। বুঝছো এটা? কি রে ভাই, তোমার মধ্যে ঝগড়া লেগে গেছে কেন, কি হয়েছে? বারের এগুলোর জন্য বললাম না, এক এক টাইপের প্রশ্নগুলো আসে, তো এটা একটা দিক মানে সহজ প্রশ্ন। আচ্ছা, এখন দেখো, এখন তোমাদের একটু ম্যাথ ট্রিগার করে। আচ্ছা দেখো, 1√9, 5√49, না পারলে তোমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। দেখো, 1√9 মানে কি রে, 3 না? 5 তো 5ই। √49 মানে কি 7 না? এখন চোখের দেখায় বুঝতে ধারাটা কি হবে, ওদের প্রত্যেকের মধ্যে 2 2 করে ডিফারেন্স, তাই না? 2 2 2, আরে 2 লেখা হচ্ছে না, তাহলে পরেরটা কি হবে? সাথে 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 2 যোগ করলে কত হয়? 9। তাহলে 9 হচ্ছে আমার অ্যান্সার। এরপরে দেখো, সিড, সিড, স্যাপলিং, তাহলে একের সাথে কি হবে? আচ্ছা, স্যাপলিং মানে হচ্ছে তোমার ছোট চারা গাছ, তাহলে আমি বীজ থেকে ছোট চারা গাছ পাচ্ছি, গাছ পাই নাই কিন্তু, ফল পাই নাই কিন্তু, যে আমি একটা বীজ থেকে ছোট ছোট চারা গাছ পাচ্ছি, তাই না? তাহলে আমি এক থেকে কি পাবো বলতো? এক থেকে আমি কি পাবো? আমি ওই মুরগি তো পাবো না, এক থেকে আমি ডিরেক্ট মুরগি পাবো না, কি পাবো? এক থেকে আমি মুরগির ছোট বাচ্চা পাবো, ঠিক আছে? তাহলে আমি এক থেকে কি পাচ্ছি? এক থেকে আমি চিক পাচ্ছি। আমি বলতে পারো আপু ইয়ক কেন না, কারণ আমরা তো সবসময় ডিম তো ভেঙেই ফেলি, ডিম ভেঙে তো আমি কুসুম পাই, কিন্তু এখানে কিন্তু আমি সিড থেকে ডিরেক্ট বলে নাই যে আমি ফল পাইছি, ঠিক আছে? আমি ডিরেক্ট কি বলছি, সিড থেকে আমি একটা ছোট চারা গাছ পাইছি, তাহলে এক থেকে আমি কি পাবো? এক থেকে আমি মুরগি ছোট বাচ্চা পাবো, চিক পাবো। এখানেই তোমার ব্রেনটা খাটাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এরপর দেখো, যদি মেফ MFNPO মানে লেমন হয়, তাহলে NBOHP মানে কি? ঠিক আছে, ঠিক আছে, প্রশ্নটা দেখছো তোমরা? ওকে, এখন দেখো আমি লিখি এম, দেখো এটা কিন্তু অন্যগুলোর সাথে নাও মিলতে পারে। MFNPO, এটা মানে কি আমার লেমন, তাই না? আমি একটু ইয়া দিয়ে লিখি, এটা মানে L, এটা মানে হচ্ছে তোমার E, এটা মানে হচ্ছে তোমার M, এটা মানে O, এটা মানে হচ্ছে N। এখন তোমাকে বলছি NBOHP দ্বারা কি বোঝায়? NBOHP, এটা দ্বারা তোমার কি বোঝাচ্ছে এটা বলছে, তাই না? আচ্ছা, দেখো আমাদের কিছু পরিচিত শব্দ তো আছে। এন দ্বারা আমরা কি বুঝছিলাম? এম বুঝতেছিলাম, তাই না? ও দ্বারা আমরা কি বুঝতেছিলাম? এন। এই তো আমার মিলে গেছে, তাহলে আমি এন পাইলাম, ও পাইলাম। এখন দেখো পিও পাইছে আমরা, পি হচ্ছে কি আমার ও। এখন তুমি চোখের দেখায় বলো এখানে কি আর কোনো শব্দ মিলতেছে ম্যাঙ্গো ছাড়া? ম্যাঙ্গো ছাড়া, তাহলে আমার বি হচ্ছে এখানে এ, আর এইচ হচ্ছে তোমার জি। এগুলো আমরা এখান থেকে বুঝতে পারছি না, বাট বাকি তিনটা মিলানোর পরে আমরা অ্যান্সার অটোমেটিকলি বুঝে গেছি, তাই না? তাই না? আচ্ছা, এখন দেখো, এবার আসি একটা মজাদার প্রশ্নে, ঠিক আছে? এক মিনিট ধরো, ওকে। দেখো, আমরা এখন একটু উত্তর দক্ষিণের ইস্যুগুলা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাই না? ওকে, এখন দেখো, আমরা আবার একটু, আমি তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য এবার একটু লিখে রাখি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো একটা ব্যক্তি সে 4 মাইল, ছোট করে লিখি, সে 4 মাইল উত্তরে গেল, এটা তো আমি এম দ্বারা 4 মাইল বুঝাই। এখানে সে উত্তরের দিকে নর্থে গেল, হ্যাঁ। এরপরে সে 12 মাইল পূর্বে গেল, তাহলে দেখো সে এবার এই পয়েন্টে আছে, তার কাছে পূর্ব কোন দিকে? এই পাশে না? এই পাশে 12 মাইল না? তাহলে দেখো সে এই পাশে আছে, আমি অন্য অন্য পেজে লিখি নাকি এখানে লিখি, সমস্যা নেই। এই পাশে সে 12 মাইল গেল, ঠিক আছে? এরপরে দেখো তিনি এই পয়েন্ট থেকে আবার 12 মাইল উত্তরে গেল, তাহলে উত্তর কোন দিকে? উত্তর এই পাশে, তাহলে সে আবার এই পাশ থেকে তোমার 12 মাইল গেল। এখন তোমাকে বলছে তিনি শুরু বিন্দু থেকে মানে এই পয়েন্ট থেকে কত দূরত্বে আছে, তোমাকে ঠিক এটা বের করতে বলছে, এইটুকের ডিস্টেন্স বের করতে বলছে, ঠিক আছে? এইটুকের ডিস্টেন্স বের করতে বলছে। এখন দেখো এটা খুবই সহজ বের করা, কিভাবে দেখো, তুমি ছবিটা আঁকার পরে তুমি বুঝে গেছো। দেখো, আমরা এখন একটু ওই যে আমাদের পিথাগোরাস উপপাদ্য ইউজ করবো। কিভাবে দেখো, আমাদের লাগবে হচ্ছে অতিভুজের ডিস্টেন্সটা। এখন এর মধ্যে আমরা কি কি জানি না আপু? ভূমিও জানি না, ইয়াও জানি না। দেখো কি হয়, লম্বটা দেখো, আমার যদি এইটুক যদি 12 মাইল হয়, তাহলে এইটুকু কি আমার 12 মাইলই না?
মানে এই পর্যন্ত আমার 12 মাইলই তো, তাই না? এটা যদি 12 মাইল হয় এটা তো আমার 12 মাইলই পড়ে। আচ্ছা এখন দেখো এটা যদি আমার 4 মাইল হয়, এইটুকু মানে এখান থেকে এইটুকু তো আমার 4 মাইলই হবে, তাই না? এখানে দেখে বুঝতে পারতেছি। তাহলে দেখো, এখানে আমি আমার বের করা লাগবে অতিভুজ, এখানে আমি টোটাল লম্ব, এখানে আমার 12 মাইল, এখানে 4, 12 আর 4 মিলে কত হয়? 16, 16 পেয়ে গেলাম, আর এখানে আমি পেয়ে গেছি হচ্ছে 12। তাহলে দেখো আমি এখানে ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, আমাদের অতিভুজ বের করার কোনো ব্যাপার? পিথাগোরাস উপপাদ্য। তাহলে অতিভুজ ধরো আমি এইচ ধরে রাখি, এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 12 স্কয়ার প্লাস কত, ওই যে 16 স্কয়ার, ঠিক আছে? ওকে, তো 16 স্কয়ার, আচ্ছা এখানে লিখি, তো এইচ এর মান কত হবে? রুট ওভার 12 স্কয়ার মানে হচ্ছে 144, 16 স্কয়ার মানে হচ্ছে তোমার 256, হ্যাঁ 256। তাহলে যোগ করলে হয় হচ্ছে আমার এখানে আসে 400, তাইলে রুট ওভার করলে আসে হচ্ছে অ্যান্সার 20। আচ্ছা আবার বলতেছি, দেখো এটা খালি পেজের মধ্যে দেখায় আসি, খালি একটা পেজের মধ্যে দেখায় আসি। তো ফার্স্টে কি বলছে দেখো, আমি এটা অন্য কালি ইউজ করি। দেখো ফার্স্টে বলছে, আমি আগে এখানে নর্থ সাউথ তোমাদের দেখাই দিই, এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট মানে পূর্ব, এদিকে তোমার ওয়েস্ট মানে পশ্চিম, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নটা একবার দেখে আসো। সে ফার্স্টে 4 মাইল উত্তরে গেছে, তাহলে দেখো সরি, সে ফার্স্টে তোমার কি করছে, সে ধরো এই পয়েন্টের মধ্যে আছে, 4 মাইল উত্তরে যাওয়া মানে কি উপরের দিকে যাওয়া, তাই না? 4 মাইল এখানে ছিল, ঠিক আছে? এরপরে সে কই গেছে দেখো, সে ওই জায়গা থেকে 4 মাইল উত্তর যাওয়া থেকে 12 মাইল পূর্বে গেছে। তাহলে দেখো সে এখান থেকে কোথায় গেল? 12 মাইল পূর্বে গেল, ঠিক আছে? সেখান থেকে 12 মাইল পূর্বে গেল, এই পয়েন্টে আছে। এই পয়েন্টে দেখো সে আবার 12 মাইল উত্তরে গেছে, তাহলে কি সে আবার এখান থেকে 12 মাইল উত্তরে গেছে। এখন তোমাকে বলছে যে সে আদি বিন্দু থেকে এখন কতটুকু দূরত্বে আছে, মানে তোমাকে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা চাইছে। এখন আমাদের জন্য কি এরকম কোনো সূত্র বের মানে এভাবে করার কোনো ওয়ে আছে? এই জন্য আমরা কি করছি, আমরা একটু চিন্তা করলে আর এটা তো অতিভুজের মতো লাগে, জাস্ট আমাদের কি নেই, লম্ব নাই ভূমি নেই। তাহলে দেখো আমি যদি জাস্ট এটাকে একটু এই পর্যন্ত টেনে দেই আর এটাকে এভাবে মিলাই দিই, তাহলে দেখো এটা তো আমি আগে থেকে জানি 12 মাইল, তাই না? এটা তো সেমই, আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্র দুটো বাহু সেম থাকে না, অপোজিট বাহু, এটা আমার 12 মাইলই হবে। তাহলে যদি এটা আয়তক্ষেত্র হয়, এটাও 4 মাইল, তাহলে এটাও 4 মাইল, তাই না? তাহলে আমার টোটাল লম্ব কতটুকু হলো? 12 প্লাস 4 16, এ পাশে আমার 12। তাহলে এখন আমরা ওই যে পিথাগোরাসের সূত্রটা এখানে ইউজ করছি, দেখো এই এটা তো আমার এইচ ধরে নিই আমি, সরি কালি, আমি এইচ ধরে নিই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী 12 স্কয়ার প্লাস তোমার হচ্ছে এই 16 স্কয়ার, করলাম করে অ্যান্সার বাড়লো আমার 20, ঠিক আছে? আমি বলতেছি না এগুলো পরীক্ষায় আসবে, আমি জাস্ট তোমাদেরকে থাকে না একটা টাফ সিচুয়েশনের জন্য প্রিপেয়ার করে দিচ্ছি, যাতে এগুলো খুবই ইজি, পরীক্ষাটা জাস্ট একটু মাথাটা খাটালে কিন্তু বের হয়ে যাচ্ছে। এটাই তোমার এই যে এগুলাই তোমার মানসিক দক্ষতা, দেখতেছো তুমি কি পরিমাণ পরীক্ষা হলে মাথা খাটাতে পারো। এরকম ম্যাথ আসবে না, আমি জাস্ট মেন্টালি প্রিপেয়ার করতেছি যাতে এরকম চলে আসলে ধরো একটা দিয়ে দিলে এরকম তোমার টাইমটাকে নষ্ট করার, টাইমটাকে কিল করার জন্য, তখন এগুলো তুমি পারো, ঠিক আছে? ওকে, তোমরা পারলে আমি খুশি। ওকে, এখন দেখো এখানে একটা মজার জিনিস আছে, এখানে আমি তোমাকে একটা সার্কেল এঁকে বুঝাবো। এটা সার্কেলটা কোথায় আঁকবো, এখানে আঁকে, দাঁড়াও। এ ভাই তুই ছোট হ, আরো ছোট হ, না কেটে দিই, দাঁড়াও অন্য একটা কালার দিয়ে সার্কেল। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটাও একটা তোমার মানসিক ভাবে চিন্তা ভাবনা, তুমি বাদ দিবা, যদি মনে হয় ম্যাথটা করতে টাইম লাগছে বাদ দিয়ে দিবা, একটা মার্কে কিছু যায় আসে না, এক মার্কের জন্য বাকি মার্ক ডুবাবা না, বাকিগুলো অ্যান্সার করবা। দেখো 5 জন ব্যক্তি গোল হয়ে বসে আছে, মাঝখানে তাকিয়ে ওরা তাস খেলতেছে, 5 জন ব্যক্তি, ঠিক আছে? এ বি সি ডি 5 জন বসে আছে, ওকে? দেখো, তাহলে দেখো রাজীবের বাম দিকে রয়েছে তোমার কে? মুকুল। তাহলে এবার তুমি তোমার মতো করে চিন্তা করো, ঠিক আছে? তো ধরো এখানে আমার আছে রাজীব, ঠিক আছে? সাপোজ এখানে আমার আছে রাজীব, ওকে? আমি আর লিখলাম এখানে রাজীব, দুরু, এখানে হচ্ছে আমার রাজীব, রাজীবের বাম দিক আমি কিন্তু এভাবে করে চিন্তা করবো না, এখন আমি চিন্তা করবো এভাবে। তাহলে রাজীব এটা আমার বাম দিক না, এটা তোমাদেরও বাম দিক, তাহলে রাজীবের বাম দিকে আছে কি আমার মুকুল, ঠিক আছে? এটা আবার এক্সট্রা চলে আসছে কেন, দাঁড়াও, রাজীবের বাম দিকে আছে মুকুল, ওকে? আচ্ছা, এবং বিজয় রয়েছে অনিক এবং নুরুলের মাঝখানে, ঠিক আছে? তাহলে নুরুলের ডান দিকে কি আছে? তাহলে তোমাকে বলছে বিজয় আছে কে? অনিক এবং নুরুলের মাঝখানে। তাহলে ধরো বিজয় এরকম কোন একটা জায়গার মধ্যে আছে, এখানে আছে আমার বিজয়, ঠিক আছে? অনিক এবং নুরুলের মাঝখানে, তাহলে এবং অনিকের ডান দিকে,
তাহলে অনিকের ডান দিকে নিজেরই মাথা ঘুরাচ্ছে দেখো। ওকে, তো তোমাকে ফার্স্টে কি বলছে, রাজীবের বাম দিকে আছে তোমার মুকুল, আমরা লিখলাম রাজীবের বাম দিকে মুকুল আছে, বিজয় আছে তোমার অনিক এবং নুরুলের মাঝখানে, কিন্তু ওই বিজয় আবার অনিকের ডান দিকে। তাহলে আমরা বুঝতেছি ডান দিক আমরা কোন দিক হিসাব করি, এই পাশে আমরা ডান দিক হিসাব করতেছি না, তাহলে অনিক অবশ্যই আমার এই পাশে আছে, তাই না? তাহলে দেখো অনিকের ডান দিকে তোমার বিজয় হয়, তো মাত্রই পড়ছো, একটু আগে পড়লা যে এই বিজয় হচ্ছে অনিক এবং নুরুলের মাঝখানে আছে। তাহলে আবার রিক্যাপ করি, দেখো রাজীবের বাম দিকে আছে মুকুল, তারপর তোমার বিজয় সে একটা মিড পয়েন্টে আছে, বিজয় অনিক এবং নুরুলের। এখন দেখো আবার বলছে অনিকের ডান দিকে আছে বিজয়, তাহলে ডান দিক তো আমার এই পাশেই হয়, এভাবে হিসাব করলে আমার ডান দিকে এই পাশে না, তাহলে আমরা ডান দিকে বসে দেখলাম নুরুল তাহলে এই পাশে, তাহলে নুরুলের ডান দিকে তাহলে কে আছে, এবার চিন্তা করো নুরুলের ডান দিকে হিসাব করো, নুরুলের জন্য কোনটা ডান, দেখো তুমি ভাবে বসে আছো, তাহলে ডান দিক আমার এটা, বাম দিক আমার এটা, তাহলে নুরুলের জন্য ডান দিকে এটা না, তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি? সি। দেখছো এগুলো কিন্তু বিসিএস এর প্রশ্ন, এগুলো কিন্তু বিসিএস এর প্রশ্ন, তোমার প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে ক্লু পাচ্ছ। ওকে, আই হোপ আমি তোমাদের ক্লিয়ার করাতে পারছি। ঠিক আছে, গেল। এখন দেখো এই প্রশ্নটা, এটা খুবই ইজি প্রশ্ন, কিন্তু তাও বললাম আমি নিজেই, আমার বোন যখন আমাকে ফার্স্ট বার জিজ্ঞেস করছিল আমি কি জানি চিন্তা করে কি জানি ভুল বললাম। যাই হোক, দেখো একজন লোক একটা কলা 1 মিনিটে খাইতে পারে, তাহলে 5জন লোক 5টা কলা খাইতে কত মিনিট লাগবে বলো তো? তোমরা বলবে কি আপু 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, কিন্তু ভাই একজন যদি একটা কলা 1 মিনিটে খায়, 5জনের 5টা কলা খাইতেছে, এমন তো না যে একজন 5টা কলা খাইতেছে, তাহলে 5জনের একটা কলা, ওই 5টা কলা খাইতে 1 মিনিটই লাগবে। ইজি প্রশ্ন। দেখছো ইজি প্রশ্ন, 1 মিনিটই লাগবে। আচ্ছা এখন দেখো, কোন যান্ত্রিক গিয়ারের চাকা যদি ছোট হয়, সংযুক্ত অবস্থায় বড়টার চেয়ে ছোট চাকাটা কিভাবে ঘুরবে? একটা জিনিস মাথায় মাথায় রাখবা, যখনই একটা গাড়ির মধ্যে গিয়ার টিয়ার ইউজ করা তখন 2 টাইপের চাকা ইউজ করা হয়, ছোট চাকাটা বড় চাকার সাথে মিলাই ইউজ করে। তখন কি হয় তুমি মনে রাখো, বড় চাকাটা কিন্তু ওর কিন্তু সারফেস এরিয়া বড়, ও কিন্তু বেশি বেশি জায়গা কভার করে আগে চলে যাবে। এখন ছোটটাকে যদি তোমার ওর সাথে লাগাই দিছো, তাহলে এখন ছোটটা কি ওর সাথে পাল্লা দেওয়ার জন্য ওর আরো বেশি জোরে জোরে ঘুরতে হবে না, তাহলে তো বড়টার সাথে তো পাল্লা দিতে পারবে না। এই জন্য ছোট চাকাটা কিভাবে ঘুরবে, ছোট চাকাটা তোমার জোরে ঘুরবে। ঠিক আছে, হ্যাঁ এটা 49তম বিসিএস আসছে। আচ্ছা এখন দেখো, যদি এ যদি বি এর সাথে খাপ খায়, তাহলে সি ডি এর সাথে, মানে কি এ তোমার বি এর সাথে মিলতেছে, সিও তাহলে ডি এর সাথে মিলবে, নিচের কোন জোড়াটা এর সাথে যুক্ত? যেমন কি দেখো, পাখিকে যেমন দৌড়াতে হয়, মাছকে মানে বুঝেছো তোমার এটার সাথে এটা সাদৃশ্যপূর্ণ হবে। তুমি বলো পাখি কি দৌড়ায়? পাখি কখনো দৌড়াতে দেখছো? পাখি কি করে? পাখি উড়ে। তাহলে এটা আমার ভুল, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, আধারের বিপরীতে যেমন উজ্জ্বল, তেমনি নীরবতার বিপরীতে উচ্চ শব্দ। নীরবতার বিপরীতে শব্দ হইতে পারে, উচ্চ শব্দ হইতে পারে, তাহলে আমার এটাও ভুল, ঠিক আছে। এরপরে দেখো, রং যেমন ছায়া যুক্ত হয়, গতি তেমন দ্রুত হইল, মানে মিললই না, দুইটার মধ্যে কেমনে কি করলো আল্লাহ জানে, তাহলে এটা আমার হইলো না। দেখো 3 নাম্বারটা, খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমন পান করার জন্য, তাহলে দেখো এটা আমার সুন্দরভাবে মিলে গেছে না, দুটার মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে, তাহলে আমার সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, সি সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, আজকে এটা পুরোটা শেষ করবো না, আজকে এটা কিছু পার্ট রেখে কালকে এটার সাথে পড়াবো, সমস্যা নেই। দেখো হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলী এতটাই করতে সাহায্য করে, তাহলে দেখো উপরে ফাঁকা জায়গাগুলোতে, আচ্ছা এখানে ওরা একটু ইয়া দিছে, যাই হোক এটা হবে ঘনিষ্ঠ যুক্ত প্রত্যক্ষ লাগবে এটা। আচ্ছা দেখি আর কয়টা স্লাইড বাকি, বেশি একটা স্লাইড বাকি নেই, তোমরা চাইলে শেষ করে দিতে পারি, বাট তোমাদের উপরে আসলে, তোমরা না পারলে আমি কেন জোর করে পড়াবো বলো। আচ্ছা দেখি কতটুকু করা যায়। নিচে উল্লেখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটা সঠিক, এটা তোমাদের ইংলিশের প্রশ্ন, এগুলো তোমাদের পারার কথা। এটা তোমার বি নাম্বারটা রেনজেভাস হচ্ছে সঠিক, অশুদ্ধ বানানটা এখান থেকে বের করতে বলছে। এখানে দেখো এগুলো যেহেতু সব প্রত্যেকটা মেডিকেল টার্ম, ডিসপেপসিয়া মানে তুমি ধরো খাবার খেয়েছো বুকে জ্বালা পোড়া করছে, এটাকে আমরা বলি ডিসপেপসিয়া। এখানে ভুল হচ্ছে তোমার এই যে গ্যাস্ট্রাইটিস, বানানটা হচ্ছে তোমার গ্যাস্ট্রাইটিস, GASTRITIS, বাট এখানে আছে তোমার গ্যাস্ট্রাইটিস দিছে, একটু চোখের ধোকা। ওকে ওকে, মোর এমসিকিউর মধ্যে দেখো এখানে তো মোটামুটি আমাদের শেষ। এখানে জাস্ট আজকে ক্লাসে যা যা পড়ছে তার কিছু এক্সট্রা সলভ দেওয়া আছে, এগুলা তোমাদেরকে আমি পড়ার জন্য দিয়ে দিব, তোমরা আমাকে বলবা যদি কোনোটা না বুঝো। দেখো এখানে একটা মজার প্রশ্ন আছে, একটা মহিলাকে নির্দেশ করে অপর একটা মহিলা বললেন তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে। ঠিক আছে, তাহলে দেখো তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে, তাহলে তার ভাইয়ের বাবা কে ভাই? তুমি বলো,
তার ভাইয়ের বাবা কে? তার ভাইয়ের বাবা মানে আমারও, ওরও বাবা, তাই না? তাহলে ওর বাবাও দাদার একমাত্র ছেলে, তাহলে মহিলাটা অপর মহিলাতে কিভাবে সংযুক্ত হবে? ওরা দুজন বোন। ওর বাবা ওর ভাই একই তো কথা, তাহলে ওরা হচ্ছে একে অপরের বোন। ঠিক আছে, তারপর এখানে আরো কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এখানে কিছু ইয়াটিও দেওয়া আছে, এক মিনিট সরি। সো এগুলা আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্টের মধ্যে যদি কোনোটা না বুঝো কমেন্টের মধ্যে প্রশ্ন করতে পারো। আজকে ক্লাসে আর আর করাবো না প্র্যাকটিস, এতটুকুই থাকো, যেহেতু তোমাদেরকে মোটামুটি অনেক কিছু বলে দিছি। সো দ্যাটস অল। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, লস প্রজেক্টের স্টুডেন্ট আছো, তোমরা আমাকে চাইলে টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করতে পারো, আমি প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে বুঝাই দিব, ক্লিয়ার করে দিব। আই হোপ আজকের ক্লাসে তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। কালকের ক্লাসে আমরা আরো কিছু আইকিউ, আরো কিছু প্রশ্ন সলভ করব। এন্ড মোটামুটি আজকের ক্লাসে যতটুকু পড়ছো, যতটুকু শিখছো, এটা যদি ধরে রাখতে পারো, এটা যদি শিখতে পারো, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এই মানবিক গুণাবলী তোমার আর মাথা কামাইতে হবে না। ওকে, আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। অবশ্যই একটা রিভিউ দিবা, এটা আমার প্রতি খুব মানে আমাকে এনকারেজ করবে অনেক। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ও আরেকটা প্রশ্ন, আরেকটা কথা, তোমাদের জিকে এর জন্য যেসব মানে ধরো জিকে বলা বা যে কোনো টপিকে কোনো ইম্পর্টেন্ট ভিডিও সাজেশন লাগুক বা ক্লাস লাগুক, সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবা, আমি দ্রুত দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, তোমাদের সাথে একটা ছবি তুলে যাই। ওকে, তোমরা বলো যে আমি নাকি স্ক্রিনশট নেওয়ার টাইম দিই না, সো দ্যাটস অল, স্ক্রিনশট নিয়ে নাও। আল্লাহ হাফেজ।